আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা পদার্থবিজ্ঞান পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায়টার একটা একদম বেসিক থেকে সম্পূর্ণ একটা ক্লাস করব। এই অধ্যায়ে আমাদের আছে যে সর্বপ্রথম যে টপিকটা আছে সেটা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সৃজনশীল সহকারে আমরা সম্পূর্ণ একটা ক্লাস এই একটা ক্লাসের মধ্যেই তোমরা পাবা। আর এই সম্পূর্ণ ক্লাসটা তোমরা যদি দেখতে চাও তাহলে একাডেমিক সায়েন্সের ইউটিউব চ্যানেলে দেখতে হবে, আর ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে, তোমরা চেক করলে পেয়ে যাবে। তো সর্বপ্রথম আমরা এই চ্যাপ্টারে যে টপিকটা থেকে শুরু করব সেটা হচ্ছে যে প্রেসার বা চাপ। আমরা জানি এই চ্যাপ্টারে সর্বপ্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে চাপ। আমরা একদম বেসিক থেকে একদম এ টু জেড লেভেল যেটাকে আমরা বলে থাকি সাধারণত, একদম বেসিক থেকে এই চ্যাপ্টারটা একটু ধরে ধরে শেখার চেষ্টা করবো, ঠিক আছে? একদম ভালো করে মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করবে। খুবই সহজ একটা চ্যাপ্টার, এখান থেকে প্রায়ই কোশ্চেন থাকে বোর্ড পরীক্ষায়, ভালো করে বুঝলে তোমরা সবাই অ্যান্সার করতে পারবে, ঠিক আছে? তো সর্বপ্রথম যে টপিকটা আছে সেটা হলো প্রেসার বা চাপ। একটু বোর্ডে লক্ষ্য করলে দেখতে পাবা এখানে চাপের একটা সংজ্ঞা দেওয়া আছে। সংজ্ঞাটা কি? সেটা হচ্ছে যে কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। একক ক্ষেত্রফল মানে কি? একক ক্ষেত্রফল মানে হচ্ছে যে 1 বর্গমিটার ক্ষেত্রফল। একক ক্ষেত্রফল মানে হচ্ছে যে 1 বর্গমিটার ক্ষেত্রফল, অর্থাৎ কোনো বস্তুর 1 বর্গমিটার ক্ষেত্রফলের উপর যে লম্বভাবে প্রযুক্ত বল, সেই বলটাকে কি বলা হয়? চাপ বলা হয়। এখন কথা হচ্ছে যে এইটা আমরা সূত্র শেখার আগে একটা বেসিক শিখে আসি, তারপর আমরা সূত্র শিখবো, ঠিক আছে? আর যদি আমি একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি, মনে করো হচ্ছে যে এখানে একটা বস্তু আছে, এইখানে একটা বস্তু আছে। এই বস্তুটার যে তলাটা, এই তলটা হচ্ছে যে মনে করো 1 বর্গমিটার, 1 বর্গমিটার ক্ষেত্রফলের। এই তলার উপর যদি আমরা একটা প্রেসার তৈরি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? বল প্রয়োগ করতে হবে। কি প্রয়োগ করতে হবে? বল। তাহলে এই বস্তুটার তলার ক্ষেত্রফল সাপোজ হচ্ছে যে 1 বর্গমিটার, আর এই 1 বর্গমিটার তলের উপরে আমরা যে বলটা প্রয়োগ করছি, যে বলটা আমরা প্রয়োগ করছি সেই বলটাকে আমরা বলবো হচ্ছে চাপ। যেহেতু 1 বর্গমিটার এখানে লেখাই রয়েছে, দেখো সংজ্ঞার ভিতরে 1 বর্গমিটার ক্ষেত্রফলের উপর, একক ক্ষেত্রফল মানে 1 বর্গমিটার ক্ষেত্রফল, এর উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলা হয়। তাহলে আমরা একটা ম্যাথ দেখি, তারপরে সূত্র শিখবো আমরা, ঠিক আছে? যদি আমি তোমাদের বলি যে একটা বস্তুর তলার ক্ষেত্রফল আছে 5 বর্গমিটার, একটা বস্তুর তলার ক্ষেত্রফল 5 বর্গমিটার, একটি বস্তুর তলের ক্ষেত্রফল 5 বর্গমিটার, এর উপর 10 নিউটন বল প্রয়োগ করা হলো। 10 নিউটন বল প্রয়োগ করা হলো, চাপ কত হবে? তাহলে তুমি কিভাবে বের করবা? যেহেতু সংজ্ঞায় বলা আছে 1 বর্গমিটার ক্ষেত্রফলের উপরে লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে, কিন্তু আমি এখানে দিয়েছি কয় বর্গমিটার ক্ষেত্রফল? 5 বর্গমিটার, এর উপরে টোটাল বল প্রয়োগ হচ্ছে 10 নিউটন। তাহলে যদি আমরা ঐকিক নিয়মে এটা একটু সলভ করার চেষ্টা করি তাহলে কি হবে এটা দেখো তো। তাহলে আমরা লিখবো হচ্ছে যে 5 বর্গমিটার তলের উপর, ক্ষেত্রফল বিশিষ্ট তলের উপর প্রযুক্ত বল, প্রযুক্ত বল 10 নিউটন। তাহলে বলো তো 1 বর্গমিটার, যেহেতু আমাদের সংজ্ঞায় বলা আছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, তাহলে আমরা 1 বর্গমিটার তলের উপর প্রযুক্ত বলটা নিয়ে নেবো। তাহলে কি করতে হবে বলতো? ডেফিনেটলি তুমি কি করবা? এই 10/5 করবা, তাই না? তাহলে অ্যান্সার কত আসবে? 2। বলের একক হচ্ছে যে নিউটন, আর ক্ষেত্রফলের একক বর্গমিটার। যেহেতু ক্ষেত্রফল দিয়ে ভাগ করেছি তাহলে বর্গমিটার, ওটা একটা ইনভার্স দিয়ে লিখতে হবে আমাদের, যেহেতু নিচেই ভাগ করেছে ওটা উপরে লিখলে ইনভার্স লিখতে হয়। তাহলে এই যে মানটা আসলে 2, এই 10 আর 5 ভাগ করে কিন্তু এই মানটা আছে। এখানে দেখো তো 10টা কি ছিল আসলে? 10টা ছিল হচ্ছে যে বল, আর 5 এটা আসলে কি ছিল? 5 ছিল আসলে ক্ষেত্রফল। তাহলে আমরা একটা সহজ সূত্র পেয়ে যাচ্ছিলাম যে বল আর ক্ষেত্রফল এই দুটো যখন আমরা ভাগ করে দেব তখন কি পেয়ে যাবো? চাপ পেয়ে যাব। তাহলে চাপের সূত্র কি আসলো? চাপের সূত্র আসবে হচ্ছে যে বল ভাগ ক্ষেত্রফল। চাপের সূত্র কি আসবে? বল ভাগ ক্ষেত্রফল। একটু খেয়াল করলে বুঝতে পারবে তোমরা, একদমই সহজ। চাপের সূত্র আসবে হচ্ছে যে বল ভাগ ক্ষেত্রফল। ওকে, তাহলে আমরা হচ্ছে যে চাপের কি সূত্র পাইলাম? চাপ ইকুয়াল টু বল ভাগ ক্ষেত্রফল। চাপ ইকুয়াল টু কি? বল ভাগ ক্ষেত্রফল। এই হচ্ছে যে আমাদের চাপের সূত্র। এখন এটাকে যদি আমরা একটু ম্যাথমেটিক্যালি প্রকাশ করার চেষ্টা করি তাহলে চাপ ইংরেজিতে বলা হয় প্রেসার, তাহলে এটাকে পি দ্বারা প্রকাশ করব, বল ইংরেজি ফোর্স এফ দ্বারা, আর ক্ষেত্রফলের ইংরেজি হলো এরিয়া, তাহলে এ দ্বারা প্রকাশ করব। তাহলে পি ইকুয়াল টু এফ বাই এ, এটা হলো আমাদের চাপ নির্ণয় করার সূত্র। এখন আমরা একটু চাপের একক, মাত্রা এগুলো একটু দেখে আসি, ঠিক আছে? তাহলে চাপের একক যদি আমরা নির্ণয় করার চেষ্টা করি, নর্মালি মনে রাখবা চাপের একটা
একক আছে, এসআই একক, সেটা হচ্ছে যে প্যাসকেল। চাপের একক কি মনে রাখবা, চাপের একক হলো প্যাসকেল। এটা কিন্তু এমসিকিউতে দিতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। চাপের একক কি প্যাসকেল, এটাকে পিএ দ্বারা প্রকাশ করা হয়। বাট এই প্যাসকেলটা ভাঙলে আসলে কি একক পাওয়া যায় সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। যেহেতু আমি এখানে বলছি দেখো চাপ হচ্ছে যে F/A, তাই না, তার মানে বল ভাগ ক্ষেত্রফল। তাহলে বলের একক কি আমরা জানি, বলের একক হচ্ছে যে নিউটন। বলের একক কি নিউটন, আর ক্ষেত্রফলের একক কি স্কোয়ার মিটার। তাহলে নিউটন আর স্কোয়ার মিটার এই দুইটা বল আর ক্ষেত্রফলের একক যদি ভাগ করি তাহলে তো চাপের একক পাওয়ার কথা, তাই না? অ্যাকচুয়ালি তাই হবে। আমরা যদি প্যাসকেলকে ভাঙি তাহলে প্যাসকেল ভাঙলে ভাঙি তাহলে পাবো আছে নিউটন ভাগ স্কোয়ার মিটার। তাহলে এটাকে যদি আমরা সাইডে লিখি তাহলে আমরা নিচের স্কোয়ার মিটারটাকে পার স্কোয়ার মিটার লিখতে পারি, নিউটন পার স্কোয়ার মিটার। এখন দেখো নিউটন কিসের একক, নিউটন কিন্তু বলের একক, এটা কিন্তু ভাঙা যায়। যেমন আমরা বলের সূত্র জানি F=ma, বলের একক যেহেতু নিউটন, এম এর একক কি কেজি, আর এর একক কি এর একক মিটার পার স্কোয়ার সেকেন্ড। সুতরাং নিউটন ভাঙলে কি বোঝাবে কেজি মিটার পার স্কোয়ার সেকেন্ড। তাহলে যদি আমরা এখানে সম্পূর্ণটা লিখে ফেলাই তাহলে নিউটন ভাঙলে আমরা পাবো কি, নিউটন ভাঙলে আমরা পাবো হচ্ছে যে কেজি মিটার পার স্কোয়ার সেকেন্ড, আর এখানে একটা পার স্কোয়ার মিটার। যদি টোটাল ক্যালকুলেশনটা সলভ করে ফেলাই আমরা তাহলে পাবো হচ্ছে কেজি, এখানে থাকবে হচ্ছে যে পার মিটার পার স্কোয়ার সেকেন্ড, কেজি পার মিটার পার স্কোয়ার সেকেন্ড। এখান থেকে আমরা তাহলে চাপের মাত্রাটাও বের করে ফেলতে পারি। যেহেতু কেজির এখানে আমরা লিখতে পারবো হচ্ছে যে কেজি হলো ভরের একক, তাহলে এটার মাত্রা হবে হচ্ছে যে এম, মিটার হচ্ছে দৈর্ঘ্যের একক, এর মাত্রাটা হবে হচ্ছে এল, এর পাওয়ার হবে -1, সেকেন্ড টাইমের একক, এর মাত্রা হবে হচ্ছে যে টি, এর পাওয়ার হচ্ছে যে -2। ওকে, তাহলে এই হচ্ছে যে আমাদের মাত্রা, এটা হলো চাপের মাত্রা। তাহলে আমরা চাপের মাত্রাটা জানলাম, চাপের একক জানলাম। চাপের একক দুইটা বলতে পারো, একটা হলো প্যাসকেল আর হলো নিউটন পার স্কয়ার মিটার। অপশনে যে কোনো একটা থাকতে পারে। চাপের মাত্রা আসতে পারে, এটা একটু মাথায় রাখবা। আর প্রেসার এটা বা চাপ এটা কিন্তু হচ্ছে স্কেলার রাশি, এটা একটা স্কেলার রাশি, মাথায় রাখবা। এটা হচ্ছে যে স্কেলার রাশি, অর্থাৎ এটা প্রকাশের জন্য কোনো দিক লাগে না, স্কেলার রাশি। এমসিকিউতে আসতে পারে, এটা একটু মাথায় রাখবা। এখানে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস একটু শিখে নিই। সেটা হচ্ছে যে এই যে চাপ, এটা কিন্তু আসলে দেখো বল আর ক্ষেত্রফল এই দুইটা জিনিসের উপর নির্ভরশীল, তাই না? মনে রাখবা এই পাশে যে চাপ পিটা আছে, ও পাশে যে এফটা আছে, এই দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। যেটা উপরে থাকবে সেটার মধ্যে সম্পর্ক সমানুপাতিক, যেটা ভাগ আকারে থাকবে সেটার মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে আমরা চাপকে লিখতে পারছি বলের সমানুপাতিক। সমানুপাতিক মানে কি জানো? সমানুপাতিক মানে হচ্ছে যে এইটা যত গুণ বৃদ্ধি করা হবে এইটাও তত গুণ বৃদ্ধি পাবে। যেহেতু চাপ বলের সমানুপাতিক, ডিরেক্ট সমানুপাতিক, তাহলে বল যদি তুমি দ্বিগুণ বাড়িয়ে দাও চাপও দ্বিগুণ বেড়ে যাবে। বল যদি 3 গুণ 4 গুণ বাড়িয়ে দাও তাহলে সেই ক্ষেত্রে চাপও 3 গুণ বা 4 গুণ বেড়ে যাবে। কমাই দিলে কিন্তু আবার কমে যাবে। সুতরাং এটা সমানুপাতিক সম্পর্ক। আর বলের সাথে তোমার হচ্ছে ক্ষেত্রফলের সম্পর্ক হচ্ছে যে ব্যস্তানুপাতিক, যেটা 1 আকারে রয়েছে, নিচে আকারে রয়েছে, এটা সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। অর্থাৎ ক্ষেত্রফল তুমি যত বৃদ্ধি করবা প্রেসার কিন্তু তত কমে যাবে। তার মানে তুমি যখন হচ্ছে যে বল প্রয়োগ করছো, তোমার প্রযুক্ত বল যত বেশি হবে চাপের মানটাও তত বেশি হবে। কিন্তু তুমি যে তলের উপরে লম্বভাবে বলটা প্রয়োগ করছো, ওই তলের এরিয়া যত বেশি হবে তার কিন্তু চাপ তত কি হবে কম হবে। আর এরিয়া যত কম হবে চাপ তত বেশি হবে। কেন? কারণ এটা হচ্ছে যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই জিনিসটা একটু মাথায় রাখবে, খুবই সিম্পল একটা বেসিক। তাহলে আমরা হচ্ছে যে চাপ কাকে বলে এবং চাপের একক, মাত্রা বা চাপ কার কার উপর নির্ভর করে, এই টোটাল বেসিকটা এখান থেকে একটু শেষ করলাম। ঠিক আছে, এরপরে আমরা চাপের এইখান থেকে দুইটা একটু ক্যালকুলেশন দেখবো যে কিভাবে চাপ রিলেটেড যে ম্যাথগুলো পরীক্ষা সেটা সলভ করা যায়। এখানে দেখো তোমাদের বোঝানোর সুবিধার জন্য দুইটা এক্সাম্পল নেওয়া হয়েছে। এখানে তোমরা কোশ্চেন নাম্বার 1 যেটা দেখতে পাচ্ছ, দেখলে বুঝতে পারবো আমরা যে সূত্রটা এখন শিখলাম এই সূত্রতে কিন্তু এবার ম্যাথ করতে হবে আমাদের। ঠিক আছে, জুতা পায়ে দাঁড়িয়ে থাকা একজন মহিলার ভর দেওয়া আছে 50 কেজি। তাহলে আমাদের ডেটা দেওয়া আছে m = 50 কেজি। ওকে, এবার হচ্ছে জুতার তলার ক্ষেত্রফল, জুতার তলার ক্ষেত্রফল 200 বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফল যেটা দেওয়া থাকবে ওটাকে তুমি এরিয়া এ হিসেবে লিখে নেবা। কত দেওয়া আছে? 200 বর্গ সেন্টিমিটার। আমরা সবাই জানি ক্ষেত্রফলের এসআই একক হচ্ছে যে বর্গ মিটার। এখানে যেহেতু সেন্টিমিটারে রয়েছে ডেফিনেটলি এটাকে মিটারে কনভার্ট করে নিতে হবে। তো নরমালি সেন্টিমিটার থেকে মিটার করতে হলে কি করতে হয়? নরমালি সেন্টিমিটার থেকে মিটার করতে হলে 100 দ্বারা ভাগ করতে হয়। বাট এখানে যেহেতু তোমার সেন্টিমিটারের স্কোয়ার রয়েছে তাই তুমি শুধু 100 দিয়ে ভাগ করলে অ্যান্সার আসবে না, এটাকে 100 স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? 100 স্কোয়ার দিয়ে। মনে রাখবা যদি সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার করতে হয় তাহলে শুধু 100 দিয়ে ভাগ করলে কিন্তু হবে না, ওটা শুধু সেন্টিমিটার থেকে মিটার করার ক্ষেত্রে করতে হয়। তুমি জাস্ট এখানে স্কোয়ার রয়েছে বিধায় তুমি 100 স্কোয়ার দিয়ে ভাগ করবা। আর এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যে ভ্যালুটা আসবে সেটা একটু দেখো। এখানে আছে 200 ভাগ 100 স্কোয়ার, 200 ভাগ 100 স্কোয়ার।
তাহলে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে যে 0.02 0.02 স্কোয়ার মিটার। তাহলে আমরা হচ্ছে যে এরিয়াটাও পেয়ে গেলাম। এবার বলেছে দেখো জুতার তলার চাপ নির্ণয় করতে। তাহলে চাপ মানে কি, আমাদের প্রেসার বের করতে হবে। তাহলে প্রেসারের সূত্র আমরা জানি P = F/A। আমাদের দুইটা ডেটা জানা দরকার ছিল, তার মধ্যে আমরা হচ্ছে যে এক্স্যাক্টলি এটা অ্যাকচুয়ালি পেয়ে গেছি। এফ যেটা এটা কিন্তু এখনো পাই নাই। এখানে আমাদের বল দেওয়া না, এখানে দেওয়া আছে ভর। যেহেতু এখানে বলছে যে একজন মহিলার ভর, মহিলাটার জুতা পায়ে পড়ে আছে, তার মানে মহিলার যে ওজন বল সেটা কিন্তু জুতার উপরে ক্রিয়া করছে। সুতরাং জুতার উপরে যে জুতার তলার উপর যে প্রেসার বা চাপ এটা যদি বের করতে হয় তাহলে এখানে বল হিসেবে আমাদের ওজনটাকে কাউন্ট করতে হবে। তা আমরা জানি ওজনের সূত্র কি, আমরা জানি ওজন বল নির্ণয় করার সূত্র হচ্ছে যে ওজনকে নরমালি ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, বাট এখানে যেহেতু এটা একটা বল হিসেবে ধরছি এই জন্য আমরা এফ হিসেবেও লিখতে পারি। সূত্র হচ্ছে যে F = mg, এটা হলো ওজন বল নির্ণয় করার সূত্র। তাহলে এম হচ্ছে যে আমাদের এখানে 50 আর জি এর মান আমরা জানি 9.8। তাহলে এটা গুণ করে দিলে কত হয়, এই মানটা আমরা এখানে জাস্ট বসাবো। তাহলে হচ্ছে যে 15 × 9.8 9.8, এই ভ্যালুটা যদি এখানে বসাই তাহলে হচ্ছে 490। তার মানে 490 নিউটন, এটা হচ্ছে যে ওজনজনিত যে বল সেটা। এই মানটা এখন তাহলে আমরা কোথায় বসাবো, উপরে বসাবো 490, আর নিচে এরিয়া পাইছিলাম কত 0.02। এইটা এখন যদি ভাগ করে দিই তাহলে আমি অ্যাকচুয়াল যে প্রেসার সেটা পেয়ে যাবো, জুতার তলার নিচে ক্ষেত্রফল যেটা আছে ওটা পেয়ে যাবো। তাহলে এখানে হচ্ছে 490 ভাগ 0.02, তাহলে যে ভ্যালুটা আসবে না সেটা হচ্ছে যে 24,500 প্যাসকেল। 24,500 চাপের একক কি, আমরা জানি চাপের একক হলো প্যাসকেল। 24,500 প্যাসকেল, এটা হলো আমাদের অ্যান্সার। যে জুতো তলার নিচে চাপের মান হবে 24,500 প্যাসকেল। এখন দেখো সেকেন্ড যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা কিভাবে সলভ করা যায়, এটা আশা করি তোমরা পারবা, তবু আমি হালকা একটু বলে দিই যে সবসময় কিন্তু প্রেসার চাপে বিষয়টা এরকম না। তোমার এখানে প্রেসার আর এরিয়া দিয়ে থাকতে পারে, বলও চাইতে পারে, অথবা প্রেসার এবং বল দিয়ে থাকতে এরিয়াও চাইতে পারে। তখন তুমি কি করবা, এই সূত্রটার সাইড চেঞ্জ করে তুমি কিন্তু যেটা চাবে ওই সূত্রটা বানিয়ে নিতে পারবা। তাহলে এখানে আপাতত আমাদের যেটা বলছে সে অনুযায়ী আমরা প্রথমে ডেটাগুলো লিখে আমাদের যেটা চাইছে সেটা বের করার চেষ্টা করি। দেখো একটি বস্তু তলার ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল মানে কি, এটা এরিয়া না, এ দেওয়া আছে 2 স্কয়ার মিটার, 2 স্কয়ার মিটার, মিটারটাই দেওয়া আছে, সুতরাং এটার কনভার্ট করার দরকার নেই। এবার বলছে যে এই বস্তুর তলদেশে তরলের চাপ দেওয়া আছে, সেটা হচ্ছে যে 85,260 প্যাসকেল হলে পাত্রের তলদেশে তরল কর্তৃক প্রযুক্ত বলের মান কত। যেহেতু একটি বস্তুর তলার ক্ষেত্রফল দেওয়া আছে আর এর তলদেশে তরলের চাপ, তারপরে নিশ্চয়ই বস্তুটা একটা তরলের মধ্যে নিমজ্জিত অবস্থায় আছে, ফলে ওই বস্তুটার তলদেশে তরল কর্তৃক যে চাপটা আছে সেই মানটা এখানে দেওয়া আছে। তারপর তো আমরা চাপের মান যেটা দেওয়া সেটা লিখে ফেলাই, 85,260 প্যাসকেল। ওকে, এবং তলদেশে তরল কর্তৃক প্রযুক্ত বলের মান নির্ণয় করতে বলেছে, মানে আমাদের এফ বের করতে হবে, তাই না? তাহলে আমরা এফ বের করবো। এখন যেহেতু আমাদের প্রেসার দেওয়া আছে আর আমরা প্রেসারের সূত্র জানি, সেটা হচ্ছে যে P = F/A। তাহলে এখান থেকে আমরা এখন ইজিলি এফ বের করে ফেলতে পারবো। তাহলে আমরা সাইড চেঞ্জ করে দিই, F = P × A। তাহলে P এর মান কত এখানে 85,260, আর এরিয়ার মান ছিল 2 স্কয়ার মিটার। তাহলে এটা আমরা মাল্টিপ্লাই করে দিলে যে অ্যান্সারটা আসবে সেটা হলো 85,260 ইন্টু 2, তাহলে মান আসছে যে 1,70,520। 1,70,520 বলের একক কি, নিউটন। তাহলে এটা হলো আমাদের ফাইনাল অ্যান্সার, যে 1,70,520। তাহলে আমরা এই সূত্র রিলেটেড, যেই সূত্রটা আমরা একটু আগে শিখলাম, এই সূত্র রিলেটেড ম্যাথ আসলে কিভাবে, এই যে একটু আগে আমরা যে সূত্রটা শিখলাম এই সূত্র রিলেটেড অর্থাৎ চাপ রিলেটেড ম্যাথ আসলে কিভাবে আমরা সলভ করবো সেটা আমরা শিখলাম। এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে যে ঘনত্ব। পদার্থের ক্ষেত্রে ঘনত্ব এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঘনত্ব জিনিসটা আসলে কি, ঘনত্ব মানে বোঝাবে নরমালি একটা বস্তু বা একটা পদার্থ কতটুকু ঘন, ঘনত্ব দ্বারা বোঝাবে একটা পদার্থ কতটুকু ঘন। বাট এইটা আমরা আজকে একটা সংজ্ঞা শিখবো, তারপরে এইটারও কিছু সূত্র বেসিক যেটা আছে এগুলো আমরা একটু শেখার চেষ্টা করবো। তাহলে আমাদের হচ্ছে যে দেখো সংজ্ঞাটা পড়লেই বুঝতে পারবা যে কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার ঘনত্ব বলে। একক আয়তন মানে কি, আয়তনের একক হচ্ছে যে ঘনমিটার, তাহলে একক আয়তন মানে হচ্ছে যে 1 ঘনমিটার। তাহলে কোনো বস্তুর আয়তন যদি 1 ঘনমিটার হয়, মনে করো এখন একটা আয়তকার ঘনবস্তু আছে, এটা জাস্ট 2D দেখালাম, বাট এটার মনে করো আয়তকার ঘনবস্তু যেটার আয়তন হচ্ছে যে 1 ঘনমিটার।
এই 1 ঘনমিটার আয়তন যদি বস্তুটার হয়ে থাকে তাহলে এর যে ভরটা হবে সেই ভরটা অ্যাকচুয়ালি তার ঘনত্ব। ঠিক আছে, বস্তুর আয়তন 1 ঘনমিটার হলে ওই বস্তুটার যে ভরটা হবে সেটা হবে তার ঘনত্ব। এখন কথা হচ্ছে যে ঘনত্ব জিনিসটা আমরা সাধারণত তরল পদার্থের ক্ষেত্রে বেশি ব্যবহার করি, বাট কঠিন পদার্থের ক্ষেত্রে সব পদার্থের কিন্তু আলাদা একটা ঘনত্ব থাকবে। তা একক আয়তনের যে ভর এটা হলো ঘনত্ব বলা হয়। তাহলে এইটাও আমরা কিন্তু একটু আগে যে বলের যে সূত্রটা বানানো শিখলাম ওখান থেকে এটা বানাতে পারি। যে সাপোজ আছে 5 ঘনমিটার আয়তনের বস্তুর ভর হচ্ছে 10 কেজি, তাহলে 1 ঘনমিটার আয়তনের বস্তুর ভর কত হবে? 10 ভাগ 5 মানে আছে 2 কেজি পার কিউবিক মিটার। সুতরাং এইভাবে কিন্তু আমরা সূত্র বানাতে পারি। মানে অ্যাকচুয়ালি ঘনত্ব নির্ণয় করার যে সূত্রটা আসবে না সেটা হচ্ছে যে ঘনত্ব ইকুয়াল টু ভর ভাগ আয়তন। ঘনত্ব নির্ণয় করার যে সূত্রটা আসবে সেটা কি? ঘনত্ব ইকুয়াল টু ভর ভাগ আয়তন। এখন এইটাকে আমরা একটু ম্যাথমেটিক্যালি, যেহেতু আমরা ম্যাথ করব, তাহলে এটাকে একটু সূত্র আকারে প্রকাশ করতে হবে। ঠিক আছে, ঘনত্বটাকে সাধারণত এই চিহ্ন দ্বারা প্রকাশ করা, এটার নাম হচ্ছে রো। এই চিহ্নটার নাম কি? রো। যারা জানো না তারা একটু লিখে রাখতে পারো, এই চিহ্নটার নাম হচ্ছে যে রো। চিহ্নটার নাম হচ্ছে রো, এটার দ্বারা ঘনত্ব প্রকাশ করা হয়। এখন ভরকে এম দ্বারা আর আয়তনকে ভি দ্বারা, ভি হচ্ছে ভলিউম, এটা আমরা অলরেডি জানি। তারপরে রো ইকুয়াল টু এম বাই ভি, এটা হলো আমাদের ঘনত্ব নির্ণয় করার সূত্র। এখন আমরা এই সূত্র থেকে একটু একক এবং মাত্রা যেগুলো আছে এগুলো নির্ণয় করা শিখি। সূত্র থেকে কিন্তু সব বের করে ফেলা যায় অ্যাকচুয়ালি। ঠিক আছে, যেমন এই ভরের একক কি জানো? কেজি। আর এই হলো ভি আয়তন, আয়তন একক কি? ঘনমিটার। তাহলে অ্যাকচুয়ালি যে রো, এই রো এর একক কি হওয়ার কথা? কেজি। আর নিচে থাকবে ঘনমিটার, এই যে এরকম হওয়ার কথা, তাই না? কেজি ডিভাইডেড বাই মিটার কিউব। বাট আমরা এই যে মিটার কিউব এটা উপরে তুলতে চাচ্ছি, তাহলে পাওয়ার কি হবে? মাইনাস হবে না? তাহলে কেজি, এখানে আমরা তাহলে মিটার কিউব যেটা ছিল পার কিউবিক মিটার করে দিলাম। এই যে কেজি পার কিউবিক মিটার, এইটা হচ্ছে যে আমাদের ঘনত্বের একক। এটা হলো ঘনত্বের একক। তাহলে যদি কখনো এমসিকিউ আসে পরীক্ষায় যে কোনটি ঘনত্বের একক, তাহলে অ্যান্সার হবে কেজি পার কিউবিক মিটার। কেজি পার কিউবিক মিটার। এই একক থেকে আমরা কিন্তু এইটা যেহেতু আর কোনো ভাঙা যায় না, এককগুলা কিন্তু হচ্ছে কি একটা মৌলিক রাশির এককে কনভার্ট হয়েছে, সুতরাং এইগুলো আর ভাঙা সম্ভব না। এইগুলো থেকে আমরা এখন মাত্রা নির্ণয় করে ফেলতে পারবো। কেজি, কেজি হচ্ছে যে ভরের একক, তাহলে এর মাত্রা হচ্ছে এম। মিটার, এটা হলো দৈর্ঘ্যের একক, তাহলে এর মাত্রা হচ্ছে এল, পার কিউবিক এল। সুতরাং এইটা হচ্ছে যে আমাদের ঘনত্বের মাত্রা। এটা হচ্ছে ঘনত্বের মাত্রা। তাহলে আমরা ঘনত্বের সূত্র, ঘনত্বের একক, মাত্রা সব পাইলাম। এখান থেকে কিন্তু তোমার বিভিন্ন রকম জিনিস চাইতে পারে, সবসময় যে ঘনত্বই চাই বিষয়টা এরকম না। এখান থেকে আমরা এম সমান সমান কি লিখতে পারি? দেখো তো, এম সমান সমান ভি ইন্টু রো লিখতে পারি। অর্থাৎ আয়তন আর ঘনত্ব গুণ করলে আমরা বস্তুটার ভর পাবো। যদি কখনো একটা বস্তুর আয়তন আর ঘনত্ব দেওয়া থাকে, বস্তুটার ভর চাই, সেক্ষেত্রে আয়তন আর ঘনত্ব গুণ করে দিলে আমরা পারবো। তাহলে কিন্তু এই সূত্র থেকে এই সূত্রটা বানানো যাচ্ছে, এটার আলাদাভাবে মুখস্থ করার দরকার নেই। এটা আমাদের প্রশ্ন থাকবে, প্রশ্ন অনুসারে আমরা ডেটা বসে জাস্ট মানটা বের করে নিয়ে আসলে হয়ে গেল। এখন একটা বেসিক বোঝো, সেটা হচ্ছে যে বস্তুর একক আয়তনে ভর যত বেশি হবে সেটার ঘনত্ব তত বেশি হবে। সাপোজ তোমার কাছে 1 লিটার পানি আর একটা পাত্রে, 1 লিটারের পাত্রে মধু আছে, তাহলে তোমার কোনটা বেশি ঘন মনে বলো তো? মধুটা, ডেফিনেটলি। তাহলে 1 লিটার আয়তন পানি আবার 1 লিটার আয়তনের মধু, এই দুইটার আয়তন সেম, কিন্তু ভারী আবার কোনটা বেশি হবে? দেখো তো, মধুটা কিন্তু, কারণ কি? ওর ঘনত্ব বেশি, তার মানে ওর একক আয়তনের ভর বেশি। যার একক আয়তনের ভর যত বেশি সেটা তত বেশি ঘন, সেটা তত বেশি ঘন, অর্থাৎ তার ঘনত্ব তত বেশি। সুতরাং এইভাবে এই জিনিসটা একটু মাথায় রাখবা, একক মাত্রাটা খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটা আসবে পরীক্ষা, এখান থেকে যে কোনো কিছু বের করার প্রয়োজন হতে পারে। অনেক সময় আয়তন ভর দেওয়া থাকবে, আয়তনের ঘনত্ব দেওয়া থাকবে, ভর বের করার প্রয়োজন হতে পারে। সুতরাং এই সূত্রটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? আর এইখানে যদি আমি আরো একটু বেসিক ভেঙে দিই তোমাদের, আমরা বেসিক সূত্র কি শিখলাম? রো ইকুয়াল টু এম বাই ভি। তাহলে কার সাথে কি সম্পর্ক এটা একটু দেখো। রো এর সাথে এম বা ভরের সম্পর্ক আছে ডিরেক্টলি সমানুপাতিক, অর্থাৎ বস্তুর ভর যত বাড়বে তার ঘনত্ব কিন্তু তত বাড়বে। যদি আয়তন কনস্ট্যান্ট বা একই থাকে, যদি সেই ক্ষেত্রে ভর যত বাড়বে ঘনত্ব তত বাড়বে। আবার যদি ঘনত্বের সাথে আমরা হচ্ছে যে আয়তনের সম্পর্কটা একটু দেখি, তাহলে সেটা হচ্ছে যে ইনভার্সলি প্রপোর্শনাল, তার মানে ব্যস্তানুপাতিক। তার মানে আয়তন যত বাড়বে ঘনত্ব কিন্তু তত কমবে। সাপোজ তোমার কাছে আছে যে একটা নির্দিষ্ট আয়তনের শরবত আছে, এই শরবতটার মধ্যে যদি তুমি আস্তে আস্তে পানি দিতে থাকো তাহলে কিন্তু ওর আয়তন বাড়বে, কিন্তু ওর মধ্যে তুমি কোনো কোনো চিনি বা অন্যান্য দ্রবণ সেগুলো আর অ্যাড করছো না। তার মানে তখন কিন্তু ওইটা পাতলা বা কম ঘন হয়ে যাবে না? তার মানে আয়তন যত তুমি বাড়িয়ে দিবা, ওর মধ্যে যদি নতুন কোনো দ্রব্য পদার্থ অ্যাড না করা হয়, তাহলে ওই বস্তুটা আস্তে আস্তে পাতলা হয়ে যাবে, মানে ঘনত্ব কমতে থাকবে। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে আয়তনের সাথে ঘনত্ব সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক, আয়তন যত বাড়বে ঘনত্ব তত কমবে। তাহলে এই জিনিসগুলো কাজে লাগতে পারে। এখন দেখো, অনেক ক্ষেত্রে তাপমাত্রা বাড়ায় দিলে বস্তুর আয়তন কিন্তু বেড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে বস্তুটা কি হয়ে যাবে? পাতলা হয়ে যাবে, অর্থাৎ ঘনত্ব কমে যাবে। তাহলে তাপমাত্রার সাথেও কিন্তু ঘনত্বের একটা সম্পর্ক আছে, যেহেতু আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক আছে সেই হিসাবে আর কি।
ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি ঘনত্বর যে বেসিক ইনফরমেশন গুলো আছে সেগুলো একটু শিখলাম। আপাতত এটা দিয়ে তোমরা আজকে গিয়ে যা যা পরীক্ষা আসবে সেগুলো নির্ণয় করতে পারবে। ঠিক আছে, এরপরে দেখো আমি এখানে দুইটা ম্যাথ রাখছি তোমাদের শিক্ষা বা বোঝার সুবিধার্থে। এই দুইটা ম্যাথ সলভ করলে কিন্তু ঘনত্ব রিলেটেড কি কি কোশ্চেন হইতে পারে বা বেসিক যেগুলো সৃজনশীল আসতে পারে সেই কোশ্চেনগুলোর একটা আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে, একটু খেয়াল করো, প্রথম যে কোশ্চেনটা আছে এটা একটু পড়ো। একটি সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল 0.2 বর্গমিটার এবং উচ্চতা হচ্ছে যে 0.5 মিটার। যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, সিলিন্ডার তো বুঝো তাই না সবাই, তাহলে মনে করো এইটা হচ্ছে যে একটা সিলিন্ডার আকারের বস্তু। এই সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল এটা দেওয়া রয়েছে, এই যে ভূমির ক্ষেত্রফল এটা দেওয়া আছে 0.2 স্কোয়ার মিটার। আর এটা যে হাইট বা উচ্চতা, এই ভূমির ক্ষেত্রফলটাকে আমরা এ দ্বারা প্রকাশ করব, আর হচ্ছে যে হাইট যেটা আছে এটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করব। হাইটটা দেওয়া আছে 0.5 মিটার। ঠিক আছে, ওকে। এবার বলছে যে সিলিন্ডারটি পূর্ণ করতে এত কেজি কেরোসিন, কত কেজি? 80 কেজি কেরোসিনের প্রয়োজন। এই পুরো সিলিন্ডারটা, অর্থাৎ সিলিন্ডারের তো ডেফিনেট একটা আয়তন আছে তাই না, এই সিলিন্ডারটা পূর্ণ করতে তোমার হচ্ছে কেরোসিন প্রয়োজন কত কেজি? 80 কেজি। কেরোসিন প্রয়োজন কত? 80 কেজি। এই কেরোসিন প্রয়োজন হলে তাহলে কেরোসিনের ঘনত্ব কত? তখন এখানে কিন্তু তোমার বস্তুটার ঘনত্ব চাই নাই, সিলিন্ডার আকারের বস্তুর ভিতরে কেরোসিন পূর্ণ করা হচ্ছে, কেরোসিনের ঘনত্ব আছে। এখন একটা বেসিক বোঝো তো, যেহেতু সিলিন্ডার আকৃতির একটা ফাঁকা আমরা বস্তু নিয়েছি যার ভিতরে কেরোসিন রাখছি, তাহলে বস্তুটার যে আয়তন বা সিলিন্ডারের যে আয়তন, ডেফিনেটলি ভিতরে কেরোসিনের আয়তনও তাই হবে। যেহেতু আমরা কেরোসিনের ঘনত্ব বের করব, তাহলে ঘনত্ব বেসিক সূত্রটা কি? ঘনত্ব নির্ণয়ের বেসিক সূত্র হচ্ছে যে রো ইকুয়াল টু এম ভাগ ভি, অর্থাৎ ভর ভাগ আয়তন। তা কেরোসিনের ঘনত্ব যদি বের করতে হয়, ডেফিনেটলি কেরোসিনের ভর আর কেরোসিনের আয়তন কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে কেরোসিনের ভর তো এখানে আমাদের দেওয়াই রয়েছে, কত কেজি কেরোসিন? সেটা হলো 80 কেজি কেরোসিন। আমরা ডেটাগুলো যদি লিখে ফেলাই, কেরোসিনের ভর আমাদের দেওয়াই আছে 80 কেজি। দেওয়া নেই কোনটা আমাদের? সেটা হলো কেরোসিনের আয়তনটা। আয়তনটা আমরা এখন কিভাবে বের করব? আমি একটু আগেই বলছিলাম যে যেহেতু পাত্রের ভিতরে কেরোসিন রাখা আছে, ডেফিনেটলি পাত্রের যে আয়তন, পুরো পাত্রের আয়তনটাই তো কেরোসিন দখল করবে, সুতরাং কেরোসিনও সেম আয়তন। তাহলে আমরা পাত্রের আয়তনটা বের করলে অটোমেটিক কেরোসিনের আয়তনটা পেয়ে যাবো। এখন দেখো সিলিন্ডার আকৃতির বস্তুর যে আয়তন, এটা বের করার ফর্মুলা কি? সেটা হচ্ছে যে এই ভূমির ক্ষেত্রফল এর সাথে যদি উচ্চতা গুণ করে দাও, তাহলে এই সিলিন্ডারটা আয়তন পাবো। অর্থাৎ আয়তন নির্ণয় করার সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা, অর্থাৎ এইচ ভি ইকুয়াল টু কি? এইচ। এটা একটু মাথায় রাখবা, ভূমির ক্ষেত্রফল আর উচ্চতা এটা গুণ করলে আমরা বস্তুটার কি পাবো? আয়তন পাবো। কারণ আয়তন নির্ণয়ের বেসিক ফর্মুলা হচ্ছে যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য আর প্রস্থ মানে কি? সেটা ক্ষেত্রফল, মানে ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করলেও কিন্তু আয়তন পাওয়া যায়। তাহলে আমরা এই মানটা এখানে বসাই দেব। তাহলে যদি আমরা এর মানটা বসাই এখানে 0.2 আর হাইট আমাদের দেওয়া আছে 0.5, তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে কত হবে? এটা হবে হচ্ছে যে 0.2 আর 0.5, 0.2 ইন্টু 0.5 1 হওয়ার কথা, 0.2 ইন্টু 0.5, তাহলে এখানে হচ্ছে 0.1, এটা কত হবে? 0.1 মিটার কিউব। যেহেতু আয়তন তাহলে একক হবে মিটার কিউব। এই মানটা তুমি জাস্ট এখানে বসাই ক্যালকুলেশন করলে উত্তর হয়ে যাচ্ছে। তাহলে ভর দেওয়া আছে হলো 80 কেজি আর এটা দেওয়া আছে কত? 0.1। ভি এর মান আমরা পেয়ে গেলাম এখান থেকে 0.1। তাহলে এটা যদি আমরা ভাগ করি তাহলে এখানে হবে না যে 800। তাহলে 800 আমরা জানি ঘনত্বের একক কেজি পার কিউবিক মিটার, মানে 800 কেজি পার কিউবের। এইটা হলো আমাদের যে প্রথম কোশ্চেনটা ছিল ঘনত্ব রিলেটেড, এটা একটা সমাধান। এরপরে আমরা যে কোশ্চেনটা পড়বো সেটা হচ্ছে যে সেকেন্ড কোশ্চেন। 100 সিসি আয়তনের একটি বস্তুকে পানিতে ছেড়ে দিলে এটি ডুবে যায়, বস্তুটির ঘনত্ব দেওয়া আছে, বস্তুটির ভর নির্ণয় করতে। সিসি কি জিনিস জানো? সিসি হচ্ছে যে কিউবিক সেন্টিমিটার, সিতে কিউবিক, সিতে সেন্টিমিটার, তার মানে ঘন সেন্টিমিটার, এটাকে বলা হয় সিসি সংক্ষেপে। ঠিক আছে, তাহলে 100 সিসি আয়তনের বলেছে, তাহলে আমাদের ভি দেওয়া আছে হলো 100 কিউবিক সেন্টিমিটার। কিউবিক সেন্টিমিটার তো রাখা যাবে না, এটাকে কিউবিক মিটারে কনভার্ট করতে হবে, কারণ আমরা জানি আয়তনে এসআই হচ্ছে কিউবিক মিটার। তাহলে নরমালি সেন্টিমিটার থেকে মিটার করতে হলে 100 দ্বারা ভাগ করতে হয়, যেহেতু এখানে সেন্টিমিটার কিউব আছে না, তাহলে আমাদের 100 কিউব দ্বারা কি করা লাগবে? ভাগ করা লাগবে। তাহলে 100 ডিভাইডেড বাই 100 কিউব, এটা আমাদের একটু করতে হবে। তাহলে 100 ভাগ 100 কিউব যদি করি তাহলে আমাদের ভ্যালু আসছে 0.0001, 0.0001, এটা হয়ে গেল মিটার কিউব। মিটার কিউব না করে নিলে কিন্তু অঙ্কের অ্যান্সার মিলবে না, ডেফিনেটলি মিটার কিউব করে নিবে। ওকে, এবার বস্তুর ঘনত্ব দেওয়া আছে, ঘনত্ব মানে কি? এটা রো না, তাহলে বস্তুর ঘনত্ব রো দেওয়া আছে হলো 7800 কেজি
পার কিউবিক মিটার। ওকে, এবার বস্তুটি ভর নির্ণয় করতে বলেছে, তার মানে আমাদের কি বের করতে হবে, এম নির্ণয় করতে হবে। একটু খেয়াল করে দেখো তো, আমাদের এখানে রো, এম আর ভি এই তিনটে ডেটা, এর মধ্যে একটা আননোন, ওইটা বের করতে হবে। তাহলে এই তিনটার মধ্যে সম্পর্কিত যে সূত্রটা আছে ডেফিনেটলি ওইটাতে আমাদের ম্যাথ করতে হবে। তো রো এর সূত্র আমরা জানি সবাই, আমরা জানি কি, রো ইকুয়াল টু এম ভাগ ভি। আমার দরকার কি, ভর বের করা। তাহলে আমরা আর গুণ যদি করে দিই, তাহলে এম ইকুয়াল টু ভি রো, আমরা এখানে কি পাবো, ভ্যালুটা পাবো। তাহলে ভি এর মান এখানে কত হচ্ছে 0.0001, আর রো এর মান হচ্ছে 7800। তাহলে এই মানটা আমরা যখন মাল্টিপ্লাই করে দিব, তাহলে আসছে যে এখানে অ্যাকচুয়ালি ভরের যে মানটা আছে এটা আমরা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এখানে মান আসবে হচ্ছে যে 0.0001 ইন্টু 7800, তাহলে এই ভ্যালু আসছে হচ্ছে যে 0.78। 0.78 কেজি, এটা হলো বস্তুটার ভর। তাহলে আমরা খুব সহজে ঘনত্ব নির্ণয়ের যে সূত্রগুলো আছে ওখান থেকে কিন্তু আমরা এখানকার ম্যাথ করতে পারবো। আর একটা বেসিক জিনিসটা আমাদের একটু বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে ঘনত্বের কিন্তু আরো একটা একক আছে। আমরা এখানে একটা একক লিখছি না, কেজি পার কিলোমিটার, আর একটা একক আছে, সেটা হচ্ছে যে গ্রাম পার সিসি। গ্রাম পার সিসি মানে গ্রাম পার কিউবিক সেন্টিমিটার, গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। এটা হলো সিজিএস পদ্ধতির একক, আর এটা হলো এসআই একক। এখন অনেক সময় গ্রাম পার কিউবিক সেন্টিমিটার এককেও ঘনত্ব প্রশ্নে দেওয়া থাকতে পারে। এটা থেকে আমাদের কেজি পার কিউবিক মিটার করার প্রয়োজন হবে না। তাই একটা শর্টকাট বেসিক তোমাদের একটু বলে দিই, যদি কখনো এরকম দেওয়া থাকে, সাপোজ 50 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার বা গ্রাম পার সিসি, এটা তোমাদের প্রশ্নে দেওয়া আছে ঘনত্ব রো এর মান, এটাকে অবশ্যই তোমার মিটার কিউব করতে হবে। তখন তুমি কি করবে জানা, নরমালি এইটার সাথে 1000 দিয়ে গুণ করে দিবা। 1000 দিয়ে যদি গুণ করে দাও, তাহলে যে মানটা আসবে সেটা হলো কেজি পার কিউবিক মিটার এককে আসবে। ঠিক আছে, তাহলে যদি কখনো প্রশ্নে গ্রাম পার সিসি একক দেওয়া থাকে, ওখান থেকে কেজি পার কিউবিক মিটার এস একক করার জন্য কি করবা, 1000 দিয়ে গুণ করে দিবা। এই মানটা করলে তুমি ঘনত্বটাকে কেজি পার কিলোমিটারে কনভার্ট করে ফেলতে পারছো। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখবে। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের মোটামুটি ঘনত্ব রিলেটেড যে টপিকটা ছিল এটা একটু বোঝা হলো। এরপর দেখি কি টপিক আছে আমাদের। ও, এখানে আরো একটা ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথটা একটু সলভ করে ফেলে তাহলে আপনার। ঠিক আছে, ঘনত্ব রিলেটেড আরো একটা ম্যাথ দেওয়া আছে। দেখো, এই ম্যাথটা যদি সলভ করতে হয়, তাহলে ফার্স্ট অফ অল আমাদের প্রশ্ন আগে পড়ে ফেলাই। সেটা হলো 300 ঘন সেন্টিমিটার আয়তনে একটি বস্তুর বাতাসের ওজন হচ্ছে যে 12 লিটার। আচ্ছা, অ্যাকচুয়ালি যে কোনো বস্তুর ওজন কিন্তু আমরা বাতাসেই নির্ণয় করে থাকি, কারণ বস্তুটা বাতাসে থাকে, বাতাসের ওজনটাই তার অ্যাকচুয়াল ওজন। কিন্তু যখনই একটা বস্তুকে তরলে ডোবানো হয়, তখন কিন্তু কিছু পরিমাণ ওজন হারায়। একটু পরে আমরা শিখবো আর্কিমিডিজের সূত্রের ভিতরে এই নীতিটা আছে, যে বস্তু তরলে ডোবালে তার ওজন কিছুটা কমে যায়। কিভাবে কমে, কেন কমে, কতটুকু কমে, এটা আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারবো। এগুলো আমরা একটু পরেই শিখবো। ঠিক আছে, ওকে, এখন বলছে যে বস্তুটার বাতাসে ওজন 12 লিটার। তা অ্যাকচুয়ালি ওজন সবসময় বাতাসে আমরা হিসেব করি, তার মানে এটা তার অ্যাকচুয়াল ওজন, ডাব্লিউ এর মান। বস্তুটিকে তরলে নিমজ্জিত করলে বস্তুটি এত ওজন হারায়। একটু আগে বলছিলাম না যে আর্কিমিডিজের সূত্র আমরা শিখবো, যে বস্তুতে তরলে ডোবালে কিছু পরিমাণ ওজন হারায়, বস্তুটা একটু হালকা মনে হয়। কেন, এটা আমরা ডিটেইলস পড়বো। অভিকর্ষ স্তরের মানটা এখানে বলেছে, বস্তুটির উপাদানের ঘনত্ব নির্ণয় করতে বলেছে। এটা কিভাবে নির্ণয় করবা, সবসময় মাথায় রাখবা, যেই ম্যাথটা তোমার সলভ করতে হবে, যা তোমার প্রশ্নে বের করতে পারবে, ওইটা সূত্রটা তুমি মাথায় আসার চেষ্টা করবা। তারপর তুমি ডেটা খুঁজবা যে সব ডেটা আছে কিনা। অনেক সময় ডেটা ডিরেক্টলি দেওয়া থাকে, অনেক সময় ইনডিরেক্টলি ডেটা দেওয়া থাকে। ইনডিরেক্টলি থাকলে তখন তুমি ওই ডেটাকে সুন্দর করে গুছায় অন্য সূত্রের মাধ্যমে তোমার যেটা প্রয়োজন সে আকারে সাজিয়ে নিবা। যেমন তুমি, আমি একটু রাফে ভেবে নিই যে আসলে আমাদের যেহেতু বস্তুটার উপাদানের ঘনত্ব চাইছে, তাহলে ঘনত্ব নির্ণয় করার সূত্র আমরা সবাই জানি, রো ইকুয়াল টু এম বাই ভি। অর্থাৎ যদি বস্তুর ঘনত্ব বের করতে হয়, তাহলে বস্তুর ভর আর বস্তুর আয়তন, এই দুইটা ডেটা আমাদের জানা দরকার। তাহলে বস্তুর ভর আমাদের এখানে কোথাও ডিরেক্টলি দেওয়া নাই। একটু আগে বলছিলাম যে সব ডেটা ডিরেক্টলি দেওয়া নাও থাকতে পারে, যেটা ডিরেক্টলি দেওয়া থাকবে না সেটা আমরা আমাদের মতো করে বের করে নিব। ওই যে ওজন দেওয়া আছে না, ওজনের থেকে কিন্তু ভর ইজিলি বের করা যায়। ঠিক আছে, আর একটা দরকার আমাদের আয়তন। তা বস্তুর আয়তনটা দেওয়া আছে, বাট সেটা আছে যে আবার এসআই পদ্ধতিতে দেওয়া নাই, সিজিএস পদ্ধতিতে আছে, ওটা আমরা এসআই পদ্ধতি করে নিতে পারবো। তাহলে আগে ডেটাগুলো একটু লিখে ফেলা। হ্যাঁ, তাহলে আমাদের বস্তুর আয়তন দেওয়া আছে হলো 300 সেন্টিমিটার কিউব, বাট এটাকে মিটার কিউবে কনভার্ট করতে হলে কি করতে হবে, একটু আগে আমি শিখাইছি ম্যাথের ভিতরে, যে নরমালি সেন্টিমিটার থেকে মিটার করতে হলে 100 দ্বারা ভাগ করতে হয়, যেহেতু কিউব আছে এখানে 100 কিউব দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে 300 ইন্টু 100 কিউব, এটা করলে আমাদের যে ভ্যালুটা আছে এটা আমাদের এখানে বসাতে হবে। কত আসবে এখানে ভ্যালুটা, এখানে ভ্যালু আসবে হচ্ছে যে 300 ইন্টু ডিভাইডেড বাই 100 কিউব। তাহলে আমাদের ভ্যালুটা আসছে যে 0.0003 মিটার কিউব। ওকে, এরপর আমরা কি করব, আমাদের ভরটা বের করে নিয়ে আসতে হবে। তো যেহেতু আমাদের বাতাসে ওজন দেওয়া আছে, ওজন বের করার সূত্র হলো ডাব্লিউ ইকুয়াল টু, আমরা জানি mg, আমার দরকার ভর, তাহলে m ইকুয়াল টু ডাব্লিউ বাই জি। এই জায়গাটায় মান বসাতে হবে। ডাব্লিউ এর মান দেওয়া আছে 12 নিউটন, আর জি এর মান তো আমার মুখস্থ 9.8। তাহলে 12 ভাগ 9.8 করলে আমাদের কত ভ্যালু আসবে, 12 ভাগ 9.8 যদি আমরা করি, 12 ভাগ
9.8, তাহলে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে যে 1.2244, 1.2244 কেজি। এটা হলো বস্তুর ভর। দেখো আমাদের ঘনত্ব নির্ণয় করতে বলেছে, তাই না? আর ঘনত্ব নির্ণয় করার জন্য আমাদের যে সূত্রটা দরকার সেই সূত্রটা কিন্তু আমি আগেই লিখেছি, আমরা জানি অলরেডি। তাহলে ঘনত্ব রো ইকুয়াল টু এম ভাগ ভি। তাহলে এখানে আমাদের এম এর ভ্যালু কত? এখানে আমাদের এম এর ভ্যালু হচ্ছে, মাত্র বের করলাম আমরা 1.2244, আর ভি যেটা, এই ভি এর ভ্যালু হচ্ছে যে আমাদের কত? 0.0003। তাহলে এইটা যদি ভাগ করি তাহলে আমরা ফাইনাল যে ঘনত্ব আছে বস্তুর সেই অ্যান্সারটা এখানে পেয়ে যাবো। খুবই সিম্পল, এরকম প্রশ্ন কিন্তু প্রায় সৃজনশীলই থাকে, এটা একটু ভালো করে বুঝে নাও। 1.2244 ডিভাইডেড বাই 0.0003। ওকে, তাহলে এখানে যে ভ্যালুটা আসবে 0.0003, তাহলে সেই ভ্যালুটা হচ্ছে যে 4081.33। একক কি হবে? কেজি পার কিউবিক মিটার। একক হবে কেজি পার কিউবিক মিটার। এই হচ্ছে যে আমাদের ফাইনালি এই ম্যাথটার অ্যান্সার। তাহলে বস্তুটার দেখো ওজন দেওয়া ছিল, ভর ছিল না, আমরা ইজিলি এখান থেকে ভর বের করে নিলাম ওজনের সূত্র থেকে। আয়তনটা ছিল, ওইটা ছিল জাস্ট সেন্টিমিটার কিউবে, ওটাকে আমরা মিটার কিউবে কনভার্ট করে নিছি। ওইটা 300 ডিভাইডেড বাই 100 কিউব। ওকে, তাহলে এই হচ্ছে যে আমাদের এই ম্যাথটার ফাইনাল অ্যান্সার। এখান থেকে আমরা খুব সহজে যে কোনো টাইপসের ম্যাথ করতে পারবো যদি এই সূত্রটা বেসিক বুঝে থাকো। ওকে, এরপরে আমরা যে নেক্সট টপিকটা শিখবো সেটা হচ্ছে যে তরলের চাপ। তরলের চাপ মানে যে কোনো বস্তুকে যখন একটা স্থির তরলের মধ্যে ডুবানো হয় তখন ওই তরল কর্তৃক বস্তুর তলের উপরে একটা চাপ তৈরি হয়, উপরের তলের হোক নিচের তলের হোক, তরল কর্তৃক একটা চাপ তৈরি হয়। তাই এই তরলের চাপ নির্ণয় করতে হলে আমরা একদম বেসিক সহকারে একটু সূত্রটা বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে যে আমরা একটু আগে, সাপোজ আমি এখানে একটা সিনারিও দেখাই তোমাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করো হচ্ছে যে এই একটা পাত্র, যার ভিতরে কি আছে, মনে করো একটা তরল পদার্থ আছে, এর মধ্যে আমরা একটা বস্তু রাখলাম সাপোজ, ঠিক আছে? এর মধ্যে আমরা একটা বস্তু রাখলাম, এই বস্তুটার উপরে এই তরল কি পরিমাণে প্রেসার দেবে বা চাপ তৈরি করবে, এইটা আমরা এখন একটু নির্ণয় করার চেষ্টা করবো। তো মনে রাখবা এই তরলের প্রেসার যে নির্ণয় করার সূত্রটা আছে এটা আমরা এখন একটু বানাবো, ঠিক আছে? সাপোজ আমরা হচ্ছে যে এই যে তলটা আছে, এই তলটার গভীরতা ধরে নিলাম হচ্ছে যে এইচ। এই তলটার গভীরতা কত ধরে নিলাম? এইচ। আর এই বস্তুটার যে তলটা আছে, এই তলটার ক্ষেত্রফল ধরে নিলাম আমরা এ, ঠিক আছে? এই তলের ক্ষেত্রফল আছে এ। এখন আমরা চাপ নির্ণয়ের যে সূত্রটা একটু আগে শিখছিলাম না, চাপ পি সমান সমান এফ বাই এ, এইটা থেকে কিন্তু এই তরলের ভিতরে বস্তুটা ডোবাইলে কত পরিমাণ চাপ তৈরি হবে এটা বের করতে পারবো খুব সহজে, ঠিক আছে? এর জন্য আমাদের কি করা লাগবে দেখো, আমরা জানি চাপ পি সমান সমান এফ বাই এ। এখন দেখো তাহলে আছে যে এফ সমান সমান কি লেখা যায়? দেখো এফ হচ্ছে বল, তাই না? এফ হচ্ছে যে কি? বল। তাহলে আমরা হচ্ছে যে জানি হচ্ছে যে এখানে আমাদের বস্তুর উপরে যে পরিমাণ বল প্রয়োগ হবে এটা একটা ওজনজনিত বল। কি জনিত বল? ওজনজনিত বল। তাহলে এফ এর পরিবর্তে আমরা এখানে কি লিখতে পারি? এমজি। কি লিখতে পারি? এমজি। এমজি বাই কি থাকলো তাহলে আমাদের এ। তাহলে একটু খেয়াল করো, তরল এর একটা ওজন আছে, ওই ওজনজনিত বলটা বস্তুর তলের উপরে প্রয়োগ করবে, যার ফলে একটা চাপ তৈরি হবে। এই চাপটার মান কত এটা যদি বের করতে চাই তাহলে আমাদের ওই এফ এর জায়গায় ওজন জড়িত বলটা লিখতে হবে। এখন দেখো এম এর পরিবর্তে কি লেখা যায়? একটু আগে আমরা সূত্র শিখছিলাম যে রো ইকুয়াল টু এম বাই ভি, তাই না? রো ইকুয়াল টু এম বাই ভি। ডেফিনেটলি এখান থেকে এম ইকুয়াল টু কি লেখা যায় দেখো তো? ভি রো। বুঝো কিন্তু এম ইকুয়াল টু কি লিখে যায়? ভি রো। তাহলে এই জায়গাটায় আমাদের যেখানে এম ছিল ওর পরিবর্তে আমরা কি লিখে দেবো এখন? ভি রো, পাশের জি থাকুক, আর নিচে আমাদের এ ছিল ওটা আমরা রেখে দিলাম। একটু খেয়াল করো তো, তাহলে এখানে আমরা এফ এর পরিবর্তে লিখেছি ওজনজনিত বল, তাই এমজি। এম এর পরিবর্তে আমরা কি লিখেছি? ভি রো। তাহলে হয়ে গেল ভি রো জি বাই এ। এখন ভিটা কি? আয়তন না? আর আমরা এর আগে শিখছিলাম যে আয়তন মানে হচ্ছে যে ক্ষেত্রফল গুণ উচ্চতা। তাহলে ভি এর পরিবর্তে ডেফিনেটলি এ এইচ লেখা যায়। তাহলে দেখো তো কি দাঁড়ালো? এ এইচ রো জি ডিভাইডেড বাই এ। তাহলে এখানে নিশ্চয়ই এ আর এ এটা আমরা কি করে দিতে পারি? কেটে দিতে পারি। তাহলে দেখো তো কি থাকছে? তাহলে আমাদের থাকছে এইচ রো জি। এই হচ্ছে যে আমাদের তাহলে পি বা প্রেসার নির্ণয় করার সূত্র। যখনই কোনো তরলের ভিতরে বস্তু ডুবানো হবে তখন তরলের এইচ উচ্চতায় বা এইচ গভীরতায় বলতে পারি আমরা তার চাপ কত হবে এটি নির্ণয় করার সূত্র। এখানে এইচটাকে আমরা উচ্চতা না ধরে কি ধরবো? গভীরতা ধরবো, কারণ তরলের মধ্যে বস্তু ডুবাচ্ছি, যত গভীরে ডুবাই নিয়ে যাব তার উপরে পানির পরিমাণ কিন্তু তত বাড়ছে।
তার মানে ওজনজনিত বলটাও বাড়ছে, প্রেশারটাও বাড়ছে। সুতরাং গভীরতার উপরে তরলের চাপটা ডেফিনেটলি নির্ভর করে, এবং গভীরতা যত বাড়বে চাপটাও তত বাড়বে। আবার ঘনত্বের সাথেও কিন্তু ডিপেন্ড করে। আমরা এর আগে যখন সমানুপাতিক সম্পর্ক শিখছি না, ওইরকম এইখানেও দেখাতে পারি। পি এর সাথে এইচ এর সম্পর্ক সমানুপাতিক, পি এর সাথে ঘনত্ব রো এর সম্পর্ক কি সমানুপাতিক। অর্থাৎ এই যত বাড়বে প্রেশার তত বাড়বে। অর্থাৎ একটা বস্তুকে যখন তরলের ভিতরে গভীরে নিয়ে যাওয়া হবে, যত গভীরে নিয়ে যাওয়া ততই তার চাপের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে। গভীরতার সমানুপাতিক দ্বারা এটা বোঝাচ্ছে। আবার ঘনত্ব যত বেশি হবে, ডেফিনেটলি ওই বস্তুর ভিতরে একটা ওই তরলের ভিতরে একটা বস্তু ডুবালে তার প্রেশারও কি হবে, বেশি হবে। ঠিক আছে, তাহলে যখনই কোনো একটা স্থির তরলে ডুবন্ত কোনো বস্তুর নির্দিষ্ট গভীরতায় চাপ নির্ণয় করতে বলবে, তখন কিন্তু তোমার সূত্র কি হবে, পি ইকুয়াল টু এফ বাই এন লিখে আমরা ডিরেক্টলি লিখে দেবো পি ইকুয়াল টু এইচ রো জি। এই ক্ষেত্রে তোমার এইচ এর মান রোর মান দিয়ে থাকবে, জির মান তো 9.8 আমাদের মুখস্থ, আমরা ইজিলি ম্যাথ করতে পারবো। অনেক সময় আবার প্রেশারের মানটা দিয়ে দিয়ে এইচ চাই কত গভীরতায় চাপ তৈরি হবে, বা ঘনত্বও চাইতে পারে, তখন আমরা সাইড চেঞ্জ করে এখান থেকে সূত্রগুলো বানাই নিতে পারবো। তা তোমাদের বোঝার সুবিধাতে আমি এখানে দেখো অলরেডি কয়েকটা ম্যাথ দিয়েছি। এই ম্যাথগুলো সলভ করলে তোমরা এই প্রেশার রিলেটেড যে ম্যাথ আছে এটাও তোমরা সলভ করতে পারবা। ঠিক আছে, কোশ্চেন 1 যেটা বলছে দেখো, একটু খেয়াল করলে বুঝতে পারবা। এখানে বলছে একটি পুকুরের তলদেশের চাপ দেওয়া আছে 2.94 ইন্টু 10⁴ প্যাসকেল। পুকুরটির গভীরতা নির্ণয় করতে। তাহলে দেখছো এখানে কিন্তু চাপ নির্ণয় করতে বলিনি, এখানে কিন্তু চাপ দেওয়া আছে, গভীরতা এইচ আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে আমরা দেওয়া আছে প্রেশারটা লিখে ফেলা একটু, 2.94 ইন্টু 10⁴ প্যাসকেল। গভীরতা চাইছে মানে আমাদের এইচ বের করতে হবে। তো যেহেতু আমরা জানি তরলের কোনো বস্তু ডুবন্ত থাকলে তার যে কোনো গভীরতা অর্থাৎ এইচ গভীরতা ধরতে পারে, এইচ গভীরতায় চাপ নির্ণয় করার সূত্র হলো পি ইকুয়াল টু এইচ রো জি। তাহলে এখান থেকে আমরা সাইড চেঞ্জ করে এইচ ইকুয়াল টু কি লিখতে পারি দেখো তো, রোজিটা গুণ আছে এবার শেষে পির সাথে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে না। তাহলে এখান থেকে যদি আমরা সাইড চেঞ্জ করে দিই তাহলে আসছে যে পি বাই রোজি লেখা যাবে। এই সমান কি লেখা যাবে, পি ডিভাইডেড বাই রোজি। তাহলে এখানে মানগুলো বসাতে ক্যালকুলেশন করলে কিন্তু তুমি এইচ এর মান পেয়ে যাচ্ছ। কারণ পি এর মান হচ্ছে 2.94 ইন্টু 10⁴, আর রো এর মানটা দেওয়া আছে এখানে, যেহেতু পুকুর বলেছে, পুকুরের পানির পুকুরে হচ্ছে পানি থাকে, নর্মালি পানির ঘনত্ব হচ্ছে 1000। এটা দেওয়া নাই ভ্যালুটা, এটা একটু মুখস্থ রাখবা যে নর্মালি যদি পানির ঘনত্ব কোথাও না দেওয়া থাকে তাহলে ম্যাথ করার সময় পানির ঘনত্বটাকে কত ধরে নিতে হবে, 1000 ধরে নিতে হবে। এটা একটু মাথায় রাখবে, এখানে কিন্তু দেওয়া নাই, তোমার কিছু কিছু ম্যাথে এরকম দেওয়া থাকবে না। তাহলে পানির ঘনত্ব আমরা কিছু না বলে দিলি, পানির ঘনত্ব রো ডাব্লিউ বলতে পারি আমরা, এটা সমান ধরে নেবো কত, 1000 কেজি পার কিউবিক মিটার। পানির ঘনত্ব অলওয়েজ কত ধরে নিবা, 1000 কেজি পার মিটার। যেহেতু পুকুরে পানি থাকে তাহলে পানির ঘনত্ব আমরা জানি 1000 কেজি পার মিটার, তাই আমরা রো এর জায়গাটা বসা দিয়েছি ভাগ 9.8। এইটা ক্যালকুলেশন করলে যে ভ্যালুটা পাবো সেটা হলো আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে ফেলি। তাহলে প্রথমে আমাদের কত আছে, প্রথমে আমাদের আছে যে 2.94 ইন্টু 10⁴। এটা আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি। এটা একটা ব্র্যাকেটের ভিতরে লিখলাম, কারণ পুরোটা একটা পাওয়ারওয়ালা ভ্যালু দেওয়া রয়েছে, এই কারণে ব্র্যাকেটে লিখলাম। এরপর আমরা ভাগ দিব, ওইটাও আবার আলাদা ক্যালকুলেশন আছে, এই জন্য আরেকটা ব্র্যাকেট দিয়ে 1000 ইন্টু 9.8। এবার যদি আমি ফাইনাল ব্র্যাকেট ক্লোজ করে সমান চাপ দিই, ফাইনাল অ্যান্সার আমাদের আসছে 3। তার মানে আমাদের ফাইনাল অ্যান্সার হচ্ছে 3। তার মানে এই যদি চাইলে তোমরা 3 মিটার, তার মানে 3 মিটার গভীরতায় ওই তরলে বস্তুর চাপ তৈরি হবে হচ্ছে যে 2.94 ইন্টু 10⁴ প্যাসকেল। সুতরাং এই ম্যাথটা আমরা ইজিলি ক্যালকুলেশন করতে পারবো। এই ম্যাথটা তোমরা পারবা কিনা একটু নিজেরা ট্রাই করে দেখতে পারো। ঠিক আছে, যে গ্লিসারিন পূর্ণ একটি পাত্রের উচ্চতা দেওয়া আছে, গ্লিসারিনের ঘনত্ব দেওয়া আছে, পাত্রের তলদেশে সৃষ্ট চাপ নির্ণয় করতে বলেছে। তাহলে একদমই সিম্পল, যেহেতু পাত্রের উচ্চতা দেওয়া আছে তার মানে ওটা হলো এইচ, আর এইখানে যে ঘনত্ব দেওয়া আছে গ্লিসারিনের, মানে গ্লিসারিনের মধ্যে তোমার সরি একটা পাত্রে গ্লিসারিন রয়েছে, তলদেশে চাপ নির্ণয় করতে হবে। তাহলে পুরো গ্লিসারিনটাই তো ওই তলদেশে চাপ তৈরি করছে। যেহেতু আবার গ্লিসারিনের উচ্চতাও দেওয়া আছে, তাহলে তুমি জাস্ট এখানে এইচ এর জায়গায় বসাবো হচ্ছে যে 900 সেন্টিমিটার, বাট সেন্টিমিটার তো রাখা যাবে না, এটাকে 100 তে ভাগ করে মিটার করে নিতে হবে। তাহলে হবে না হচ্ছে যে 9 মিটার, এইচ পেয়ে গেছি। আর ঘনত্ব দেওয়া আছে কত, 1260 কেজি পার কিউবিক মিটার। এবার বলেছে তলদেশের চাপ কত, তার মানে প্রেসার বের করতে হবে। আমরা তো যে কোনো তরলের আজকে নির্দিষ্ট গভীরতায় প্রেসার নির্ণয় করার সূত্র জানি, এইচ পি ইকুয়াল টু এইচ রো জি। তাহলে এখানে এইচ এর ভ্যালুটা কত, 9, রো এর মান বসাবো হচ্ছে 1260, আর জি এর মান 9.8। এটা তুমি ইজিলি ক্যালকুলেশন করতে পারবে, এটা ক্যালকুলেশন করলে তুমি এটা অ্যান্সার পেতে পারবে। খুবই সিম্পল ম্যাথ, এরকম যে কোনো ম্যাথই দিতে পারে, তুমি কিন্তু এখান থেকে ক্যালকুলেশন বের করতে পারবা। সবসময় পি চাপে ডিভাইডার এরকম না, গভীরতা চাইতে পারে, ঘনত্ব চাইতে পারে, তখন তুমি সাইড চেঞ্জ করে বাকি ডেটাগুলো বসালে তুমি ফাইনাল অ্যান্সারটা পেয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখো আরেকটা কোশ্চেন দেওয়া আছে, এটাও তোমরা নিজেরা করতে পারবে আশা করি। খুবই সিম্পল, সেটা হচ্ছে যে এইখানে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকে একটা নির্দিষ্ট পাত্রে পানি আছে, তার ভিতরে একটা সিলিন্ডার আকৃতির বস্তু আছে। ঠিক আছে, এই বস্তুটা কি বলেছে দেখো, বস্তুটির তলার ব্যাসার্ধ হলো 1.5 মিটার। এই যে তলাটা রয়েছে না,
এইটার ব্যাসার্ধ, এটা কিন্তু বৃত্তাকার, তাহলে এইটার ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধকে আমরা সাধারণত আর দ্বারা প্রকাশ করি, সেটা হলো 1.5 মিটার। ডেফিনেটলি ব্যাসার্ধ দিয়ে দিয়ে আমাদের ম্যাথ হবে না, আমাদের ক্ষেত্রফলের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমরা জানি যে নিচেই সিলিন্ডার আকৃতির বস্তুর তলাটা হয় বৃত্তাকার, আর বৃত্তের এরিয়া বা ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র আমরা সবাই জানি পাই আর স্কয়ার। যেহেতু ব্যাসার্ধ আর জানা আছে, তাহলে পায়ের মান 3.1416, ওটা বসায় ক্যালকুলেশন করতে তুমি এরিয়ার মানটা পেয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো এই যে উপরিতল পর্যন্ত না, পানির উচ্চতা থেকে উপরিতল পর্যন্ত এই গভীরতা দেওয়া আছে 2 মিটার, আর এইখান থেকে বস্তুর যে উচ্চতা এটা দেওয়া আছে 4 মিটার। তাহলে বলতো একদম উপরিতল থেকে এই নিচতল পর্যন্ত গভীরতা 4 আর 2 কত মিটার হয়ে আছে? 6 মিটার। তার মানে উপরিতলে কিন্তু একটা চাপ তৈরি হবে, নিচের তলে কিন্তু আরেক ধরনের চাপ তৈরি হবে। কেন? কারণ গভীরতার উপরে যত প্রেসার নির্ভর করে, গভীরতা যত বেশি প্রেসারের মানও তত বেশি। এই জন্য উপরের তলে কম চাপ, নিচের তলে হবে বেশি চাপ। যদি কখনো তোমার এরকম দুইটা তলের চাপের পার্থক্য নির্ণয় করতে বলে, তাহলে তুমি উপরের তলের চাপ আলাদা বের করবা, নিচের তলের চাপ আলাদা বের করবা, পরে ওই দুইটা অ্যান্সার মাইনাস করে দিলেই তো তোমার দুইটা তলের চাপের পার্থক্য হয়ে যাচ্ছে, তাই না? আমি জাস্ট সিনারিওটা এখানে একটু বুঝাই দিচ্ছি, তুমি নিজে ক্যালকুলেশন করে নিতে পারবা। ঠিক আছে, না ক্লাস অনেক বেশি লম্বা হয়ে যাবে। দেখো তাহলে এখানে আমরা আছে যে উপরিতলে যদি চাপ নির্ণয় করতে চাই, তাহলে ওইটাকে সাপোজ ধরলাম P1, এই উপরিতলের চাপটাকে আমরা ধরবো P1, আর নিচের তলের চাপ তৈরি হবে এটাকে ধরবো P2। P1 বের করার সূত্র কিভাবে বলতো? যেহেতু উপরিতলের যে গভীরতা এটাকে আমি ধরে নিলাম হচ্ছে যে H1, আর নিচতল পর্যন্ত যে গভীরতা এটাকে আমি ধরে নিলাম H2। তাহলে আমরা জানি P = H rho g, যেহেতু P1 বের করছি তাহলে H1 rho g, রো আর জিতে 1 কেন দিলাম না, কারণ এই দুটো তো চেঞ্জ হচ্ছে না, এখন তো তরল আমরা চেঞ্জ করে ফেলছি না, তাই না? তাহলে তো ঘনত্ব চেঞ্জ হচ্ছে না, সুতরাং ওইটাতে আমাদের 1 2 দেওয়ার দরকার, শুধু গভীরতা চেঞ্জ হচ্ছে, এই কারণে প্রেসার চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এখানে ভ্যালুটা ইনপুট করে দাও। তাহলে উপরে তলে গভীরতা দেওয়া ছিল 2 মিটার, বসাই দিলাম। রো এর মান কত দেওয়া আছে? ওইখানে তো পানি বলেছে, তাই না? একটু আগেও বলছিলাম পানি ঘনত্ব কত, 1000, আর জি এর মান 9.8। এটা ক্যালকুলেশন করে তুমি কিন্তু এই ভ্যালুটা পেয়ে যাচ্ছ, খুবই সিম্পল। এটা ক্যালকুলেশন করে তুমি এই ভ্যালুটা পাচ্ছ। আমি একটু করেই দিই এখানে, দেখো সেটা হচ্ছে যে 2 × 1000, তার মানে 2000 × 9.8 × 9.8, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 19600 প্যাসকেল। ঠিক আছে, এবার নিচের তলের প্রেসার P2 ধরেছি আমরা, ওইটা একটু বের করি। P2 = H2 rho g হবে। ঠিক আছে, তাহলে H2 এর মান কত? দেখো নিচতলের টোটাল গভীরতা হচ্ছে যে উপরে 2 আর বস্তুর উচ্চতা 4, 4 আর 2 6, 6। রো এর মান কত? রো এর মান যেহেতু পানি তাহলে 1000, আর জি এর মান 9.8, তাহলে 6000 × 9.8 করলে আমাদের হয়ে যাচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যানসার হবে হচ্ছে যে 6000 × 9.8, তাহলে আমাদের অ্যানসার হবে 58800 প্যাসকেল। যেহেতু আমাদের বলেছে হচ্ছে যে চাপের পার্থক্য, তাহলে এখানে আমরা যে P1টা পাইলাম আর P1 আর P2 যেটা পাইলাম, এই দুইটা যদি আমরা এখন বিয়োগ করে দিই, তাহলে তো চাপের পার্থক্য আছে। তাহলে আমাদের চাপের পার্থক্য তুমি del P লিখতে পারো, P2 - P1, এখানে ক্যালকুলেটরে এই দুটো মাইনাস করে দাও, এই তুমি পার্থক্য পেয়ে যাবে। এটা হবে আমাদের ফাইনাল আনসার। খুবই সিম্পল ম্যাথ, তোমরা জাস্ট বেসিক টপিক বুঝলে এভাবে তোমরা সূত্র দিয়ে মান বসায় ম্যাথের ক্যালকুলেশন করে ফেলতে পারবা। ঠিক আছে, এরপরে আমরা যে টপিকটা পড়বো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এই চ্যাপ্টারে, প্রায় সৃজনশীলের ঘতি এই ধরনের একটা প্রশ্ন পাবা যে এই সিনারিওটা বা এরকম একটা উদ্দীপকের ডেটা থাকবে, এটা তোমার আর্কিমিডিসের সূত্র ফলো করে কিনা। তাহলে এর জন্য তো আমাদের আর্কিমিডিসের সূত্রটা একদম বেসিক শেখে জানা দরকার, তাই না? আর্কিমিডিস তার সূত্রে কি বলছেন এই জিনিসটা একটু ভালো করে বুঝবা। সেটা হচ্ছে যে কোনো বস্তু তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করে, অ্যাকচুয়ালি শুধু তরল না, বায়ু পদার্থের ক্ষেত্রেও এই প্যাসকেলের তোমার থেকে আর্কিমিডিসের সূত্র প্রযোজ্য, বাট এখানে আমরা বেশিরভাগ সব ক্যালকুলেশন তরল পদার্থের ক্ষেত্রে ব্যবহার করে করব, এই কারণে আমরা এই সংজ্ঞাটা ব্যবহার করছি এখানে, যে কোনো বস্তু তরলে আংশিক বা সম্পূর্ণ, তুমি আংশিকও ডুবাতে পারো, সম্পূর্ণ ডুবাতে পারো, ডুবালে ওই বস্তুটার কিছু পরিমাণ ওজন হারাবে। অ্যাকচুয়ালি বস্তুর ওজন হারিয়ে যাওয়া বলতে তরলের মধ্যে ডুবান্ত অবস্থায় বস্তুর ওজন কিছুটা কম মনে হবে, যতটুকু কম মনে হবে সেটাকে আমরা হারানোর ওজন বলছি। তাহলে একটা বস্তুকে যখন একটা তরলের মধ্যে আমরা ডুবাবো, তখন ওই বস্তুটা কিন্তু একটু হালকা মনে হয়। তুমি বাসায় নিজে এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। তোমরা যখন হচ্ছে যে বাসায় যে এক বালতি পানির ভিতরে যদি তুমি একটা বস্তুকে রাখো, তাহলে তোমার হচ্ছে যে প্রথমে হাতে রাখা অবস্থায় যে পরিমাণ ওজন ফিল হচ্ছিল না, ঠিক বালতির পানির মধ্যে ডুবান্ত অবস্থায় ধরে দেখবে যে ওই পরিমাণ ওজন নাই, একটু হালকা মনে হচ্ছে, তাই না? তার মানে বস্তুটার ওজন কিছুটা কমেছে। এই ওজন যতটুকু কমবে, এই হারানো ওজনটা ওই বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। আমি জানি হয়তো অনেকে বুঝতে পারছো না জিনিসটা, আমি একটু চিত্র আঁকিয়ে দেখালে তোমরা হয়তো অনেকে বুঝতে পারবা। ঠিক আছে, একটু খেয়াল করো, মনে করো এই হচ্ছে যে একটা পাত্র, এই পাত্রের ভিতরে আমরা হচ্ছে যে কি রাখছি, পানি রাখছি বা একটা তরল রাখছি, তাই না? বাইরে থেকে একটা বস্তু নিয়ে আসে আমরা এই পাত্রের মধ্যে
নিমজ্জিত করবো, ডুবাবো এক কথা। এই বস্তুটাকে নিয়ে আসে যদি আমরা এই পাত্রের মধ্যে পানির মধ্যে ডুবাই, তোমাদের কি মনে আছে পানির মধ্যে আমি যত ডুবাবো এই পানি আরো তত উপরে উঠবে না? যত ডুবাবো এই পানি আরো তত উপরে উঠবে না? তার মানে পানির উচ্চতা কিন্তু বাড়বে। কেন? কারণ বস্তুটার তো একটা আয়তন আছে। তরলের মধ্যে যখন ডুবাচ্ছি তখন ওই বস্তু ওই তরলের মধ্যে একটা আয়তন দখল করছে না, যার কারণে তো পানির উচ্চতা উপরে উঠে যাবে, স্বাভাবিক বিষয়। এখন মনে করো যে এই বস্তু যেটা ছিল, এই বস্তুটারে আমরা হচ্ছে যে এখানে মনে করো পানি আমি একদম পাত্রে টপ করে রেখে দিয়েছি, পাত্রে আর পানি রাখা সম্ভব না, ধরা সম্ভব না। এখন যদি এই অবস্থায় বস্তুটাকে আমরা নিয়ে এই পানির মধ্যে ডুবানোর চেষ্টা করি, তাহলে বলতো বস্তুটা যতটুকু ডুবাবো এই পাত্র থেকে এক্সট্রা ততটুকু পানি বাইরে এসে পড়বে না? যতটুকু ডুবাবো ততটুকু পানি বাইরে এসে পড়বে। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে মনে করো যে এই জায়গাটায় পানি এসে আমরা এই জায়গা থেকে পানি পড়বে, আমরা একটা পাত্রের মধ্যে ওই পানিটাকে ধরার একটু চেষ্টা করবো, ঠিক আছে? সাপোজ এই জায়গায় পানি আসবে, আমরা এই পাত্রের মধ্যে আরেকটা পাত্রের মধ্যে পানিটাকে ধরবো। এখন বলো এই বস্তুটাকে আমি যতটুকু ডুবাবো তত বেশি পরিমাণে এখান থেকে পানি ওভার হয়ে এই পাত্রের মধ্যে এসে পড়বে না? এই পাত্রের মধ্যে এসে কিন্তু পড়বে। আমি যত বেশি এই বস্তুটাকে ডুবাবো তত এইখান থেকে পানি ওভার হয়ে আর এই পাত্রের মধ্যে এসে পড়বে, তাই না? এখন যদি আমি সম্পূর্ণ ডুবায়ে ফেলাই বস্তুটা, তাহলে বলতো এই বস্তুটা সম্পূর্ণ এই তরলের ভিতরে একটা আয়তন দখল করলো, ফলে এই বস্তুর আয়তন যতটুকু ঠিক তত আয়তনের পানি এই পাত্রে এসে কিন্তু এবার জমা হবে, এই পাত্রে এসে কি হবে? জমা হবে। তার মানে একটা বেসিক শিখলাম কি, যে কোনো বস্তুকে যখন তরলে ডোবানো হয় তখন ওই বস্তুর আয়তনের সমপরিমাণ আয়তনের পানি, ওই বস্তুর আয়তন যত, সাপোজ এই বস্তুর আয়তন হচ্ছে 2 ঘনমিটার, তাহলে 2 ঘনমিটার পানি কিন্তু এপাশে কি হবে? অপসারিত হবে। মনে থাকবে না এই জিনিসটা? ওকে, তাহলে আর্কিমিডিস যে কথাটা বলছে যে তার সামারিটা হচ্ছে যে বস্তু তরলে ডোবানোর পরে আংশিক ডোবায় আর সম্পূর্ণ ডোবায়, যদি আমি আংশিক ডোবাতাম তাহলে যতটুকু ডোবাতাম ততটুকু পানি অবসান হতো, ততটুকু আয়তনের পানি অবসান হতো। সম্পূর্ণ ডুবেছি, সম্পূর্ণ পানি অবসান হয়েছে। তাহলে এই যে বস্তুটা ডোবালাম, এই বস্তুটা ডোবানোর পরে যে বস্তুটার হারানো ওজনটা হবে, ওই হারানো ওজন এই অপসারিত তরলের ওজনের সমান। এটাকে আমরা বলবো হচ্ছে অপসারিত তরল। এটাকে আমরা বলবো কি? অপসারিত তরল। এটাকে আমরা বলবো অপসারিত তরল। বস্তুটার ভিতরে ডোবানোর পর, তরলের ভিতরে ডোবানোর পরে এখান থেকে যে পরিমাণ অপসারণ হয়েছে তরলটা, ওই অপসারিত তরলের কি একটা ওজন আছে না, ওই হারানো ওজনটা এই অপসারিত তরলের ওজনের সমান। এইটা হলো সামারি। দেখো এই যে সম্পূর্ণ আংশিক নিমজ্জিত করলে বস্তুটি যে পরিমাণ ওজন হারায় তা ওই বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। অর্থাৎ আমরা সংক্ষেপে বলতে পারি বস্তুর বস্তুর হারানো ওজন, বস্তুর হারানো ওজন ইকুয়াল টু অপসারিত তরলের ওজন। অপসারিত তরলের ওজন, অর্থাৎ বস্তু হারানো ওজন অপসারিত তরলের ওজনের সমান। এখন এই আর্কিমিডিসের যে সূত্রটা আছে, এটা আমরা একটু হচ্ছে যে ম্যাথমেটিক্যালি একটু বোঝার চেষ্টা করবো এবার, ঠিক আছে? আর্কিমিডিসের যে সূত্রটা আছে এটা অ্যাকচুয়ালি কিভাবে বের করা যায়, ঠিক আছে? প্লবতা বলের মধ্যে আমরা ওই জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবো না। তার আগে এখানে আরেকটা জিনিস একটু বুঝাই রাখি, সেটা হচ্ছে যে এই যে বস্তুর হারানো ওজন অপসারিত তরলের ওজনের সমান না, এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি কিভাবে বের করা যায়, এটা আমরা হচ্ছে যে প্লবতার মাধ্যমে একটু ভালো মতো শেখার চেষ্টা করবো, ঠিক আছে? আপাতত এইটুকু এখান থেকে মনে রাখো। এখন আমরা একটু প্লবতা জিনিসটা বুঝি। সেটা হচ্ছে যে যে কোনো বস্তুকে যখন তরলের মধ্যে ডোবানো হয় তখন দুই ধরনের বল কাজ করে। একটা হলো উপরিতলে নিম্নমুখী বল কাজ করে তরল কর্তৃক, আর হলো নিম্নতলে তরল কর্তৃক ঊর্ধ্বমুখী বল কাজ করে। এটা আমরা একটু চিত্রের মাধ্যমে আগে একটু বোঝার চেষ্টা করি। মনে করো এই হচ্ছে পাত্র, এই পাত্রের ভিতরে নির্দিষ্ট উচ্চতায় তরল আছে, হ্যাঁ? এখন এর মধ্যে একটা বস্তু রাখছি আমি। এই বস্তুটার একটু খেয়াল করলে বুঝতে পারবো, এই বস্তুটার দুইটা তল আছে, দুইটা তলের ক্ষেত্রফল সাপোজ সেম, উপরের তল আর নিচের তল। এই উপরের তলে যে গভীরতা এইটাকে আমি ধরলাম হচ্ছে যে সাপোজ H1, আর নিচের তল পর্যন্ত যে গভীরতা এটাকে আমি সাপোজ ধরলাম হচ্ছে যে H2। তাহলে ডেফিনেটলি এই বস্তুর যে উচ্চতা এটা কত হবে বলতো? এটা হবে হচ্ছে যে H2 মাইনাস H1। এটাকে আমরা H ধরতে পারি সংক্ষেপে, H2 মাইনাস H1টাকে আমরা বস্তুর উচ্চতা H ধরতে পারি। আর বস্তু যে তল, এই তলের ক্ষেত্রফলটাকে আমি ধরে নিলাম সাপোজ A। এই তলটার ক্ষেত্রফল সেম, সেটা হলো A। দুই তলের ক্ষেত্রফল সেম, সিলিন্ডার আকারে বস্তু সাপোজ এখানে রয়েছে। এখন একটু খেয়াল করো, এই বস্তুর উপরে তরল কর্তৃক দুই ধরনের বল প্রযুক্ত হয়। কয় ধরনের বল প্রযুক্ত হয়? দুই ধরনের। একটা হলো এই উপরের তলে নিম্নমুখী বল, আর হলো নিম্ন তলে ঊর্ধ্বমুখী বল। আমরা কি করব, এই দুইটা বল একটু
আলাদাভাবে হিসাব করব, করে দুইটা বলের লব্ধি করব। ঠিক আছে, প্লবতা বলটা একটু পরে বোঝাচ্ছি আমি। প্লবতা বলটা বুঝলেই বোঝানোর জন্য আমার যে জিনিসটা দরকার আমি সেটা আগে একটু বুঝাই নিছি তোমাদের, তারপর আমি প্লবতা বল বুঝাবো। ঠিক আছে, তাহলে তরলে যখনই কোনো একটা বস্তু ডুবানো হয় তখন ওখানে দুই ধরনের বল কাজ করে, একটা হলো উপরের তলে নিম্নমুখী বল, আর একটা হলো নিম্নতলে ঊর্ধ্বমুখী একটা বল কাজ করে। এই দুইটা বলটা আমরা একটু নির্ণয় করার চেষ্টা করি। সেটা হচ্ছে যে, তাহলে প্রথমে আছে যে উপরিতলে নিম্নমুখী যে বলটা আছে এটা একটু আমরা নির্ণয় করি। উপরিতলে নিম্নমুখী বল, যেহেতু এটা একটা বল, এটাকে আমি ধরলাম হচ্ছে যে F1 উপরিতলে নিম্নমুখী বল, এটাকে আমরা ধরলাম হচ্ছে যে F1। এটা বের করার সূত্র কি হবে বলতো? এর আগে আমরা এফ বের করার সূত্র আলাদাভাবে কি দেখছি? এফ বের করার সূত্র হচ্ছে যে, যদি না দেখে থাকি তাহলে আমি একটু দেখাই দিই আলাদাভাবে। এফ বের করার সূত্র হচ্ছে যে, আমরা জানি নরমালি পি ইকুয়াল টু এফ বাই এ, তাই না? পি ইকুয়াল টু এফ বাই এ। তাহলে এখান থেকে এফ ইকুয়াল টু কি লেখা যায়? দেখো তো, পি এ লেখা যায় না? আর একটু আগে তরলের গভীরতায় প্রেসার নির্ণয় করার সূত্র আমরা কি শিখছি? এইচ রো। এই দেখো আমি কিন্তু শিখাইছি তোমাদের আগে যে তরলের যে কোনো গভীরতায় চাপ নির্ণয় করার সূত্র কি? পি ইকুয়াল টু এইচ রো জি। তাহলে আমরা এই মানটা যদি এই জায়গাটায় বসিয়ে দিই, এই মানটা যদি আমরা পি এর জায়গায় বসাই, তাহলে পি এর জায়গায় আমরা লিখতে পারি এইচ রো জি, পাশে এ ছিল, তাই না? তাহলে এটাকে একটু সাজিয়ে গুছায়ে এ এইচ রো জি কিন্তু লেখা যায়। বল এফ সমান সমান কি লেখা যায়? এ এইচ রো জি। তাহলে এই মানটা আমরা বলের ক্ষেত্রে ইউজ করতে পারবো, যেহেতু তরলের গভীরতায় বল নির্ণয় করছি, সেক্ষেত্রে চাপের ওই সূত্রটা এখানে বসাই দিয়ে আমরা আলাদাভাবে বল সমান সমান পেয়ে গেলাম হচ্ছে এ এইচ রো জি। তাহলে ওইটা কিন্তু আমরা লিখতে পারবো। এ হচ্ছে তলার ক্ষেত্রফল, এইচ হচ্ছে যে ওই তলা পর্যন্ত গভীরতা, যেটাকে এইচ ওয়ান ধরছি যেহেতু এফ ওয়ান বের করছি আমরা, আর রো এর মানে ওয়ান ধরার দরকার নেই কারণ তরল সেম থাকবে, জি তো ইউনিভার্সাল, এটা 9.8 থেকে যাবে। ওকে, তাহলে এইটা হলো উপরিতলে নিম্নমুখী বল নির্ণয় করার সূত্র। তাহলে বলতো নিম্নতলে ঊর্ধ্বমুখী বল কাজ করবে না? নিচের তলে ঊর্ধ্বমুখী বল, একটু আগে আমি বলছিলাম এখানে ঊর্ধ্বমুখী বল কাজ করবে, এটাকে আমরা F2 ধরলাম। তাহলে বলতো এটা কি হবে? এটা এরিয়া তো সেম থাকবে, এইচ এর জায়গায় আমরা গভীরতা H2 ধরবো, আর রো আজ সেম থাকবে। এখন বলো, এই যে দুইটা সমীকরণ আমি বানাইলাম, এই সমীকরণ H1 বড় না H2 বড়? ডেফিনেটলি H1 ছোট আর H2 টা বড়। তাহলে কোনটার মান বেশি আসবে? যেহেতু এখানে আমাদের এ রো আর জি সেম আছে, শুধুমাত্র H1 H2 ডিফারেন্ট। H1 ছোট মানে F1 তাহলে ছোট হবে, H2 বড় মানে হচ্ছে যে F2 টা কি হবে? বড় হবে। এখন একটা জিনিস বুঝবা, যখনই কোনো বস্তুর উপরে একাধিক বল ক্রিয়া করে, তখন একাধিক বলের ফলে যে বলটা বস্তুটা নিট পায়, ওই বলটাকে আমরা বলি লব্ধি বল। দেখো, উপরের তলে নিম্নমুখী বল কাজ করছে, নিচের তলে ঊর্ধ্বমুখী, দুইটা দুই দিকের কাজ করছে না বল? তাহলে উপরের তলের যে বলটা আছে এটাকে আমি বলছি হলো F1, এই বলটাকে আমি বলছি হলো F1। নিম্ন তলে যে ঊর্ধ্বমুখী বল কাজ করছে এটাকে আমি বলছি F2। তাহলে এই দুইটা বল মিলায় যে বলটা আলটিমেটলি বস্তুর উপরে কাজ করবে সেটা হচ্ছে এই দুইটা বলের ক্রিয়ার ফল, অর্থাৎ লব্ধি বল। তাহলে লব্ধি বলটা কোন দিকে কাজ করবে, অর্থাৎ এই বস্তুর উপরে কত নিউটন বল এবং কোন দিকে কাজ করবে, একটু বুঝলেই মানে দেখলেই বুঝতে পারবা। যেহেতু উপরের তল থেকে নিম্নমুখী বল ওটা ছোট, আর নিম্ন তলে যে ঊর্ধ্বমুখী বল এটা বড়, তার মানে ডেফিনেটলি এই বস্তুটার উপরে মোট বল কাজ করবে উপরের দিকে, কারণ নিচের যে বলটা F2 এটার মান বড়। এই কারণে সাপোজ এই একটা বস্তু, একজন এই দিকের বল দিচ্ছে 50 নিউটন, এদিকে একজন বল দিচ্ছে 20 নিউটন, তাহলে এই বস্তুটার উপর আলটিমেটলি কয় নিউটন বল কাজ করবে বলতো? এই বস্তুর উপর 30 নিউটন বল কাজ করবে, কারণ 50 আর 20 দুটা দুই দিকে, তার মানে এটা যদি কাটাকাটি করে দিই তাহলে আলটিমেটলি এই বস্তুটা 30 নিউটন বল এই দিকেরই কিন্তু কাজ করবে। ঠিক সিমিলার, F1 কম F2 বেশি, তাহলে আলটিমেটলি এই বস্তুর উপরে মোট কত নিউটন বল বা কোন বল কাজ করবে সেটা হলো F2 বলের ক্রিয়াটাই বস্তুর উপরে প্রাধান্য পাবে। সুতরাং এই যে দুইটা বলের ফলে যে মোট বল তৈরি হবে এটাকে আমরা বলবো লব্ধি বল। এটাকে আমরা বলতে পারি ঊর্ধ্বমুখী লব্ধি বল, কারণ ঊর্ধ্বমুখী আলটিমেটলি বলটা কাজ করবে, দুইটা বলের আমাদের লব্ধি বলটা, এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে যে ঊর্ধ্বমুখী লব্ধি বল। ঊর্ধ্বমুখী লব্ধি বল, ঊর্ধ্বমুখী লব্ধি বলটাকে আমরা নর্মালি এফ ধরবো, যেহেতু উপরের বল নিচের মুখে কাজ করছে, নিচের বল উপরের মুখে কাজ করছে, এই দুইটার দিক বিপরীত, আর আমরা জানি বলের দিক, বল যেহেতু নিচে একটা ভেক্টর রাশি, এর দিক বিপরীত হলে সেটা মাইনাস দিতে হয়। তাহলে F2 টা বড়, ওর দিকটাকে আমি পজিটিভ ধরলাম, আর F1 টা ছোট, ওর দিক থেকে আমরা কি করবো? নেগেটিভ ধরবো। তাহলে এই দুইটা বল যদি আমরা হিসাব করি একসাথে, লব্ধি বল পাবো F2 মাইনাস F1। লব্ধি বল কি পাবো? আলটিমেটলি দুইটা বলে যোগ করতে হয়, বাট একটা বল হচ্ছে পজিটিভ আর একটা বল নেগেটিভ, তাহলে পজিটিভ F2 আর নেগেটিভ হলো F1, এই দুটো যদি যোগ করি তাহলে F2 মাইনাস F1 ই তো হবে, তাই না? তাহলে এখন আমরা মান বসাই দিই, F2 এর জায়গায় কি লিখতে পারি? A H2 রো জি, আর F1 এর জায়গায় A H1 রো জি। এখানে দেখো তো কমন যাচ্ছে কি কি, এখানে কমন যাচ্ছে হলো A রো জি, কমন যাচ্ছে কি? A
রোজি। তাহলে থাকছে কত, H2 এ রোজি কমন নিলে থাকছে হলো H2 মাইনাস H1। H2 মাইনাস H1 মানে আমরা কত ধরেছিলাম, বস্তুর উচ্চতা H ধরছিলাম। তাহলে আলটিমেটলি কি থাকলো, এ রোজি H। তাহলে আমরা যদি একসাথে সাথে করি এ এইচ রোজি, বলতে পারো এই সূত্র তো আমরা আগেই লিখছিলাম, সেটা হলো F সমান সমান এ এইচ রোজি। তাহলে এটা আলাদাভাবে বের করার কি হলো? হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ঊর্ধ্বমুখী লব্ধি বল আমরা যেটা বের করলাম, এটা কিন্তু আমাদের এখানে এরিয়া যেটা পাইছি, একটু খেয়াল করে দেখো তো, এটা বস্তুর তল না। এখানে যে গভীরতা, এই যে এইচটা ধরেছি, এটা কিন্তু কোনো গভীরতা না। বলো দেখো, এইচ মানে কি ছিল, এইচ মানে ছিল H1 আর H2 এর বিয়োগফল। তার মানে বস্তুর উচ্চতা এইচ ছিল, তার মানে এটা কিন্তু বস্তুর উচ্চতা। আর আমরা জানি যে বস্তুর উচ্চতা আর বস্তুর গভীরতা, সরি বস্তুর গভীরতা মানে বস্তুর যে উচ্চতা আর কি, এইটা আর এরিয়া যেটা আছে, অর্থাৎ বস্তুর তলার ক্ষেত্রফল আর বস্তুর উচ্চতা যদি আমরা গুণ করি, বস্তুর আয়তন হয় না, তাহলে এখানে আমরা ভি লিখতে পারি। কারণ কি, এই আমি এর আগেও দেখাইছি একটা স্লাইডে যে আয়তন সমান সমান ক্ষেত্রফল গুণ উচ্চতা। এই ভি আর রো থাকলো, আর জিটা আমাদের এখানে বসাই দিলাম। তাহলে কি দাঁড়ালো আলটিমেটলি ভি রো জি। তাহলে এফ সমান সমান আমি কি লিখলাম, ভি রো জি পাইলাম। এখন এই ভিটা কিন্তু বস্তুর আয়তন, এই কথাটা ডেফিনেটলি মাথায় রাখবে। আর রোটা কিন্তু বস্তুর না, রোটা হলো যেই তরলে ডুবাচ্ছি সেই তরলে, এটা অনেকে গোলায় ফেলায়, ঠিক আছে? তাহলে এইটাকে আমরা এখন বলবো বাউন্সি বা প্লবতা, এটাকে আমরা এখন বলবো বাউন্সি বা প্লবতা। তাহলে যদি কখনো প্লবতা তোমার বের করতে হয়, তাহলে তুমি ভিরোজি করে বের করতে পারবা। এটা আমি একটু সুন্দর করে এক জায়গায় একটু লিখে দিই, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, একটু মাথায় রাখবা। সেটা হলো প্লবতা বল, তুমি এটাকে বি দ্বারাও প্রকাশ করতে পারো, প্লবতা বল। প্লবতা বল, প্লবতা বল, তাহলে কিন্তু ওই ঊর্ধ্বমুখী লব্ধি বলটাই, খেয়াল করেছো যে ঊর্ধ্বমুখী লব্ধি বলটা কাজ করছে, ওটাকে আমরা বলবো হচ্ছে প্লবতা বল। এবার সংজ্ঞা বুঝলে বুঝতে পারবো না, তার আগে আমি এখানে একটু শেষ করে লেখাটা দেখো। প্লবতা বল, প্লবতা কিন্তু একটা বল যেটাকে আমরা ঊর্ধ্বমুখী লব্ধি বল বলি। বি সমান সমান ভি রো জি। এখানে ভিটা হলো বস্তুর আয়তন, মাথায় রাখবা কিন্তু এই জিনিসগুলা। এখানে হলো ভি হচ্ছে বস্তুর আয়তন, নোট করে রেখে দাও। এখানে ভি হচ্ছে বস্তুর আয়তন, আর রো কিন্তু বস্তুর না, রোটা হচ্ছে তরলের ঘনত্ব, যেই তরলে তুমি ডুবাবা বস্তুটারে, সেই তরলের ঘনত্ব, যেহেতু ইউনিভার্সাল লাইন পার, এটা আমরা জানি। এইটা একটু মাথায় রাখবা, এইটা দিয়ে কিন্তু পরীক্ষায় ম্যাথ আসতে পারে। প্লবতা বল নির্ণয় করো, ঊর্ধ্বমুখী লব্ধি বলো যা বের হবে, প্লবতা বলো তাই বের হবে, ঠিক আছে? ঊর্ধ্বমুখী লব্ধি বলো যা বের হবে, প্লবতা বলো তাই বের হবে। তাহলে আর্কিমিডিসের যে সূত্রটা আমরা শিখছিলাম, ওখানে আমরা ফাইনালি আরেকটা লাইন লিখবো। তার আগে এখানে সংজ্ঞাটা একটু ক্লিয়ার করো। সংজ্ঞাটা আমি এখনো পর্যন্ত বুঝাই নাই, কারণ আমি জানি পরে বুঝালে সহজে বুঝবে, এই কারণে। এখন দেখো, প্লবতা বলে যে সংজ্ঞাটা এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে যে তরল বা বায়বীয় পদার্থে একটা বস্তুকে যখন আংশিক বা সম্পূর্ণ নিয়োজিত করব, তখন ওই বস্তুর উপর তরল বা বায়বীয় পদার্থ লম্বভাবে একটা লব্ধি বল প্রয়োগ করবে, ঊর্ধ্বমুখী লব্ধি বল যেটাকে আমরা বলছি। উপরের তলে তো একটা বল নিচে দিকে কাজ করবে, নিম্ন তলে যে বলটা কাজ করবে, এই দুটোর যে বিয়োগফল, ওইটাকে আমরা বলবো ঊর্ধ্বমুখী লব্ধি বল। এই ঊর্ধ্বমুখী লব্ধি বলটারে আমরা বলছি প্লবতা। তাহলে একটা বস্তু পানিতে যখন ছেড়ে দিই, অনেক সময় বস্তুটা দেখবে পানির উপরে ভেসে থাকে। কেন ভেসে থাকে? কারণ ওই বস্তুটার ওজন সবসময় তো নিচেই কাজ করছে, আর এই ঊর্ধ্বমুখী লব্ধি বলটা তো উপরের দিকে কাজ করছে। যদি কোনো কারণে বস্তুর ওজনের তুলনায় এই ঊর্ধ্বমুখী লব্ধি বলটা বেশি হয়ে যায়, তাহলে কিন্তু ওই বস্তুটা তখন এই বলের কারণেই পানির উপরে ভেসে থাকবে। অল্প একটু ডুবেও ভেসে থাকতে পারে, সম্পূর্ণ ভেসে থাকতে পারে, অথবা একদম নিমজ্জিত অবস্থায় ভেসে থাকতে পারে। এগুলো আমরা এর পরে একটা স্লাইডে আরো ডিটেলসে বুঝবো। তারপরে আমরা হচ্ছে যে এখানে পুরো যে জিনিসটা আর্কিমিডিসের সূত্র থেকে নিয়ে আসে প্লবতা পর্যন্ত পাইলাম, এটা যদি সামারি করি, তাহলে দেখো বস্তুর হারানো ওজন সমান সমান অপসারিত তরল ওজন। এই জায়গায় আমরা আরো কিছু জিনিস লিখতে পারি। এই অপসারিত তরলের ওজনটা অ্যাকচুয়ালি বস্তুর প্লবতা বলের সমান হবে, অর্থাৎ ঊর্ধ্বমুখী লব্ধি বলের সমান হবে। ওজন নিজেও একটা বল, তাহলে তোমরা এই জিনিসটা একটু মাথায় রাখবা যে হারানো ওজনটা অ্যাকচুয়ালি অপসারিত তরলের ওজনের সমান ছিল, এটা আর্কিমিডিস বলছে। আর ওই অপসারিত তরলের ওজনটা হচ্ছে যে বস্তুর প্লবতা বল বা ঊর্ধ্বমুখী লব্ধি বলের সমান। তার মানে বস্তুর হারানো ওজন সমান সমান অপসারিত তরল ওজন সমান সমান প্লবতা বল বা ঊর্ধ্বমুখী লব্ধি বল। প্লবতা বলও আমরা লিখতে পারি প্লবতা বল, আবার সমান সমান লিখতে পারি কি ঊর্ধ্বমুখী লব্ধি বল। তার মানে এইগুলো সব সমান বের হবে, অলওয়েজ সমান বের হবে। ম্যাথে কিন্তু অনেক সময় বলে আর্কিমিডিসের সূত্রটা প্রমাণ করো, তখন কিন্তু ওই হারানো ওজন অপসারিত তরলের ওজন এইগুলো ইকুয়াল দেখে আমাদের প্রমাণ করতে হবে যে হ্যাঁ, এই ডেটাটা আর্কিমিডিসের সূত্রকে ফলো করে। এরকম সৃজনশীল আমরা সলভ করবো, ঠিক আছে? ওকে, তাহলে এই হচ্ছে যে আমাদের টোটাল সামারি, যে কিভাবে হচ্ছে যে আর্কিমিডিসের সূত্রটা আমরা একটু মনে রাখবো সহজে, ঠিক আছে? ওকে, তাহলে আর্কিমিডিসের সূত্র এবং প্লবতা বলে যে বেসিকটা আছে, এটা আমরা স্লাইডের মাধ্যমে শিখলাম। এবার আমরা একটা ম্যাথ সলভ করবো, ঠিক আছে? যা শিখলাম এইটা অনুসারে একটা ম্যাথ সলভ করবো।
এখন দেখো এখানে যে ম্যাথটা আছে, কোশ্চেন নাম্বার 1, আমরা আছে যে আর্কিমিডিসের সূত্র এবং প্লাবতার সূত্র রিলেটেড কয়েকটা ম্যাথ সলভ করব। দুইটা ম্যাথ অ্যাকচুয়ালি এখানে স্লাইডে তোমাদের জন্য দেওয়া আছে। তোমাদের প্রথম যে ম্যাথটা আছে এটা একটু বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে 0.2 ঘনমিটার আয়তন বিশিষ্ট একটি বস্তুর ঘনত্ব 2600 কেজি পার কিলোমিটার হলে বস্তুটি তোমার থেকে 1025 কেজি পার কিলোমিটার ঘনত্বে একটি তরলে সম্পূর্ণভাবে ডুবানো হলো। খুবই সিম্পল একটা বেসিক। সেটা হচ্ছে যে একটা বস্তুকে তরলের মধ্যে ডুবানো হয়েছে। যদি আমরা সিনারিওটা একটু কল্পনা করি, ঠিক আছে, যে তরল, এই তরলের মধ্যে একটা বস্তুকে ডুবানো হয়েছে। এখানে বস্তুটার আয়তন দিয়েছে 0.2 ঘনমিটার, 0.2 কিউবিক মিটার। আমাদের ঘনমিটার দেওয়া আছে বিধায় সুবিধা হইলো। এবার বলছে বস্তুটার ঘনত্ব হলো 2600 কেজি পার কিউবিক মিটার। এটা হলো বস্তুর ঘনত্ব, আমরা রো এস দিতে পারি, সলিড পদার্থ যেহেতু, কত 2600 কেজি পার কিউবিক মিটার। ওকে, আর এখানে যে তরলটা আছে এই তরলটার ঘনত্ব দেওয়া আছে। তরলটার ঘনত্ব আমরা যেহেতু এটা পানি না, তবু আমরা এটা আছে যে রো ধরলাম, রো এল ধরলাম, কারণ লিকুইড এটা। রো এল হচ্ছে যে 1025 কেজি পার কিলোমিটার। এটা দেওয়া আছে আমাদের খুব সুন্দর মতো। এবার বলছে যে বস্তুটি কত পরিমাণ ওজন হারাবে, তরলের মধ্যে ডুবন্ত অবস্থায় বস্তুটি কত পরিমাণ ওজন হারাবে। আর আমরা একটু আগে কি শিখলাম, যে হারানো ওজনটা মূলত অপসারিত তরল ওজনের সমান, দ্যাট মিন্স প্লাবতা বলের সমান, দ্যাট মিন্স ঊর্ধ্বমুখী বলের সমান, ঊর্ধ্বমুখী লব্ধি বলের সমান। ঠিক আছে, ঊর্ধ্বমুখী লব্ধি বলের সমান হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখানে হারানো ওজন যদি বের করতে চাই, তাহলে আমরা যদি প্লাবতা বল বের করি তাহলে কি উত্তর হবে না? ডেফিনেটলি হবে। তাহলে আমরা ক নম্বর যে প্রশ্নটা আছে, অ্যাকচুয়ালি এটা ক না, এটা সৃজনশীলের গ এর কোশ্চেন। এটা সৃজনশীলের যে এখানে কটা লেখা আছে এটা অ্যাকচুয়ালি সৃজনশীলের গ এর কোশ্চেন। ওখানে ক লেখা আছে বাট অ্যাকচুয়ালি এটা গ এর কোশ্চেন ছিল। তোমার হচ্ছে যে, তাহলে এখানে যে কোশ্চেনটা হবে সেটা হচ্ছে যে এটা তোমার হচ্ছে সৃজনশীল হিসেবে না, আমরা এখানে এইভাবে একটু সলভ করি। তাহলে ক নম্বর যেটা আছে, এই ক নম্বর কোশ্চেনটা আছে বস্তুর কত পরিমাণ ওজন হারাবে। আর আমরা জানি হারানো ওজন সমান সমান প্লাবতা বল। হারানো ওজন, এই হারানো ওজন কিন্তু আরেকভাবে বের করা যায়, সেটা হলো বস্তুর বাতাসে ওজন আর তরলে ওজন, এই দুটো মাইনাস করে। কিন্তু তরলে নিমজ্জিত অবস্থা ওজন কত এটা তো ডেফিনেটলি দেওয়া নাই আমাদের এখানে। এই জন্য আমরা হারানো ওজন সমান সমান যে প্লাবতা বল, এটা আমরা জানি বিধায় এখান থেকে আমরা বের করবো। এবার বলো প্লাবতা বল বের করার সূত্র কি শিখালাম একটু আগে, বাউন্সি বি ইকুয়াল টু ভি রো জি। ঠিক আছে, মাথায় রাখবা বি ইকুয়াল টু কি, ভি রো জি। এখানে অবশ্যই মাথায় রাখবা ভিটা হচ্ছে বস্তুর আয়তন, রোটা হচ্ছে তরলের ঘনত্ব। ভিটা হচ্ছে বস্তুর আয়তন, রোটা হচ্ছে তরলের ঘনত্ব। তাহলে তুমি সহজে ম্যাথে যেতে পারবে না, কিন্তু এখানে কিন্তু ঝামেলা আছে। যদি বস্তুর আয়তন আর বস্তুর ঘনত্ব দিয়ে দাও তাহলে কিন্তু এটা বল হবে না, বস্তুর ওজন হয়ে যাবে। আর প্লাবতা বল না হয় বস্তুর ওজন বের হয়ে যাবে। এই জন্যই সবসময় মাথায় রাখবা ভিটা হলো বস্তুর আয়তন, আমি কিন্তু লিখে দিয়েছি এখানে, দেখো আগে স্লাইডে, বস্তুর আয়তন আর রোটা হচ্ছে তরলের ঘনত্ব। তাহলে ভি হচ্ছে এখানে বস্তুর আয়তন, তাই না? তাহলে বস্তুর আয়তন দেখো আমার প্রশ্নে দেওয়া আছে, বস্তুর আয়তন দেওয়া আছে 0.2 ঘনমিটার। তাহলে এখানে আমরা ভি এর জায়গায় লিখব 0.2, আর রো আমাদের দেওয়া আছে কত এখানে, রো দেওয়া আছে হচ্ছে যে রো হচ্ছে তরলের ঘনত্ব। তাহলে তরলের ঘনত্ব দেওয়া আছে 1025, মানে 1025, আর জি এর মান তো আমাদের মুখস্থ 9.8। তাহলে এই জায়গায় আমরা মান বসাই দিয়ে আবার একটু ক্যালকুলেশন করে ফেলবো। ঠিক আছে, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে আছে 0.2 ইন্টু 1025 ইন্টু 9.8। এটা যদি আমরা ক্যালকুলেশন শেষ করি তাহলে 2009 বের হচ্ছে। তাহলে আমাদের এখানে হচ্ছে যে হিরো জি, তাই না, প্লাবতা বল হারানো ওজন। ওকে, তাহলে 0.2 1025 আর হচ্ছে 9.8, 2009 নিউটন। তাহলে বস্তুটা কত নিউটন ওজন হারাবে? 2009 নিউটন ওজন হারাবে। এই যে হারানো ওজন প্লাবতা বল সমান, এই হিসেবে আমরা বের করে ফেলতে পারলাম। ঠিক আছে, একদমই সহজ ক্যালকুলেশন। এরপরে যে ম্যাথটা আছে খ নম্বর, এটা যদি দেখো খ নম্বর যে ক্যালকুলেশনটা আছে, ওই তরলে ডুবন্ত অবস্থায় বস্তুটির আপাত ওজন কত হবে। ওই তরলের ডুবন্ত অবস্থায় আপাত ওজন মানে কি, ডুবন্ত অবস্থায় বস্তুটার ওজন কত হবে ওইটা বের করতে বলেছে। দেখো একটা বস্তুর বাতাসে ওজন যা, তার তুলনায় পানিতে ডোবালে বা একটা তরলে ডোবালে কিছু পরিমাণ ওজন হারায়। আমরা যদি ওই বাতাসে ওজন থেকে কতটুকু ওজন হারিয়ে গেছে হারানো ওজনটা মাইনাস করে দিই, তাহলে অটোমেটিক্যালি ডুবন্ত অবস্থায় ওজন কতটি পেয়ে যাবো না। সাপোজ একটা বস্তুর ওজন নর্মালি 10 নিউটন, এবার ওই বস্তুটা 2 নিউটন ওজন হারিয়েছে এটা তরলে ডোবানোর পরে, তাহলে বলো তো ওই তরলে ডুবন্ত অবস্থায় বস্তুর ওজন কত হবে? ডেফিনেটলি 8 নিউটন হবে। তার মানে তুমি ওই বাতাসের বস্তুটার ওজন কত ছিল, বাতাসে থাকা অবস্থায় বস্তুর ওজন কত ছিল, ওখান থেকে হারানো ওজন মাইনাস করে দিলেই কিন্তু তুমি ডুবন্ত অবস্থায় ওজন, সেটাকে আমরা আপাত ওজন বলছি, ওটা পেয়ে যাবা। ঠিক আছে, আপাত ওজন মানে ডুবন্ত অবস্থায় ওজন। আপাত ওজন মানে কোনটা বোঝায়? ডুবন্ত অবস্থায় বা নিমজ্জিত অবস্থায় বস্তুটার ওজন। তাহলে এইটা বের করতে হলে তোমার প্রকৃত ওজন, যেটা আমরা বাতাসে অবস্থিত বস্তুর ওজন বলে থাকি, ওইটা থেকে তোমার হারানো ওজন মাইনাস করতে হবে। হারানো ওজন তো আমরা অলরেডি পেয়ে গেছি, তাই না? এই জন্য এখন প্রকৃত ওজনটা বের করতে হবে, তারপরে আমরা ফাইনালি খ নম্বরটা সলভ করতে পারবো, তাই না? তাহলে প্রকৃত ওজনটা বের করতে হলে বস্তুর প্রকৃত ওজন, এইটা এখন আমরা একটু বের করবো। বস্তুর প্রকৃত ওজন
ডাব্লিউ ইকুয়াল টু সূত্র কি এমসি, তাই না? যে বস্তুর ভর আর বস্তুর বস্তু ভরের সাথে 9.8 গুণ করলে ওজন পাওয়ার কথা। বাট এখানে আমাদের একটা কথা আছে, আমরা এখানে কিন্তু হচ্ছে যে বস্তুর এখানে হচ্ছে যে আপাত ওজন বের করতে, তাই না? তাহলে বস্তুর এখানে আমাদের তো ভরটা দেওয়া নাই, ডিরেক্টলি এখানে বস্তুর ভরটা দেওয়া নাই। তাহলে হচ্ছে যে বস্তুর ওজন আমরা ডিরেক্টলি এইটা দিয়ে বের করতে পারবো না, তাহলে আমাদের একটু আরেকটু ক্যালকুলেশন করতে হবে। কিরকম ক্যালকুলেশন? যেহেতু বস্তুর ওজনটা আমাদের বের করতে হবে, ওজন ডাব্লিউ সমান সমান এমজি। এখন এম এর মানটা আমাদের কোথাও প্রশ্নে খুঁজে দেখো দেওয়া নাই, তাহলে ডিরেক্টলি আমরা বসাতে পারছি না। বাট এর আগে তো আমরা শিখছি, কি শিখছি আমরা এর আগে আমরা শিখছি হচ্ছে যে রো ইকুয়াল টু এম ভাগ ভি। তাহলে এম ইকুয়াল টু কি লেখা যায়, ভি রো। তাহলে এখানে আমরা মান বসাই দিলেই তো হয়ে যাচ্ছে। এখানে মাথায় রাখবা, এখানে বস্তুর ভর তো, তাহলে বস্তুর আয়তন আর বস্তুর ঘনত্ব গুণ করতে হবে, এটা একটু মাথায় রাখবা। তুমি যেটা বের করবে সে অনুযায়ী মান বসাতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা এম এর পরিবর্তে লিখবো ভি রো জি। এই ভি রো জি দেখে আবার ভেবো না যে ওই প্লবতা বলের ভি রো জি, না, ওখানে কিন্তু আমি বলছিলাম ভিটা হলো বস্তুর আয়তন আর রো হলো তরলের ঘনত্ব, ডিফারেন্ট দুইটা জিনিস। কিন্তু এইখানে কিন্তু আমরা যে মানটা পাচ্ছি এটা হলো বস্তুর ভর তো, এই জন্য বস্তুর আয়তন আর বস্তুর ঘনত্ব গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে বস্তুর আয়তন তো আমাদের 0.2 আর বস্তুর ঘনত্ব আমাদের দেওয়া ছিল 2600, এইটা এখানে বসাতে হবে, তারপরে 9.8। এই জন্যই কিন্তু আমি প্রথমে বলছিলাম যে ভিরোজি সূত্রে তুমি যদি বস্তুর আয়তন আর বস্তুর ঘনত্ব বসাও তাহলে কিন্তু অ্যাকচুয়ালি সেটা ওজন হয়ে যায়। দেখো ওজনই পাচ্ছি কিন্তু এখানে আমরা বস্তুটা, তাই না? তার মানে যদি প্লবতা বল বের করার ইন্টেন্সিটি তোমার থাকে তাহলে তুমি এখানে বস্তুর আয়তন আর তরলের ঘনত্ব গুণ করবা। আর যদি তোমার ওজন বের করা প্রয়োজন হয় তাহলে বস্তুর আয়তন আর বস্তুর ঘনত্ব গুণ করে দিয়ে কিন্তু তুমি ওই সেম সূত্রে ওজন পেয়ে যাচ্ছ, বস্তুটার ওজন। তাহলে এইখানে আমাদের যদি মানটা বসায় দিই তাহলে অ্যাকচুয়ালি কত আসবে সেটা আমরা দেখি। সেটা হচ্ছে যে 0.2 ইন্টু 2600 ইন্টু 9.8, এটা ক্যালকুলেশন হচ্ছে 5096, 5096 নিউটন। এবার দেখো বস্তুটার প্রকৃত ওজন, মানে বাতাসে থাকা অবস্থায় বস্তুটার ওজন হলো এত নিউটন, আর বস্তুটার ডুবন্ত অবস্থায় বস্তুটা হারানো ওজন হচ্ছে যে 2009 নিউটন। এবার বলো তো পানিতে ডুবন্ত অবস্থায় ওজন কত হবে? ডুবন্ত অবস্থায় তার ওজন, যেটাকে আমরা আপাত ওজন বলছি, এই দুটো তুমি যদি এখন মাইনাস করে দাও তাহলে কিন্তু তুমি ফাইনাল অ্যান্সার পেয়ে যাবে। তাহলে ডুবন্ত অবস্থায় ওজন করতে হলে তোমার কি করতে হবে, এই দুইটা এখন কি করে দিতে হবে, মাইনাস করে দিতে হবে। তুমি জাস্ট লিখবা এবার যে ডুবন্ত অবস্থায় ওজন বা আপাত ওজন ইকুয়াল টু এত মাইনাস এত, এটা করলে তুমি ফাইনাল অ্যান্সার পেয়ে, একদম সিম্পল ক্যালকুলেশন, ঠিক আছে? তাহলে আমরা এই ম্যাথটাও সলভ করলাম। এরপর দেখো এখানে আরো একটা ম্যাথ আছে, একটি বস্তুর তলের ক্ষেত্রফল দেওয়া আছে 300 বর্গ সেন্টিমিটার, উচ্চতা দেওয়া আছে, ভর দেওয়া আছে, বস্তুটি সম্পূর্ণ পানিতে নিমজ্জিত অবস্থায় রাখলে এর আপাত ওজন কত? একদম সিম্পল, কেবল আমি তোমাদের যেটা শিখলাম এটাই তোমার করতে হবে। সেটা কি? আপাত ওজন চাইছে মানে কি, ডুবন্ত অবস্থায় ওজন। ডুবন্ত অবস্থায় ওজন মানে কি, আমরা জানি ডুবন্ত অবস্থায় বস্তুর ওজন হারায়, তাহলে কতটুকু ওজন হারাবে সেটা আবার প্লবতা বলের সমান। তাহলে প্লবতা বল বের করলে তুমি হারানো ওজন পেয়ে যাচ্ছ। তাহলে আমি স্টেপগুলো বলে দিচ্ছি, তুমি এটা নিজেই ক্যালকুলেশন করে নিতে পারবে। না, প্রথম কাজ হলো তোমার প্রকৃত ওজন বের করা, বস্তুর প্রকৃত ওজন বের করা। ভর যদি দেওয়া থাকে খুবই ভালো, আর ভর যদি না দেওয়া থাকে তাহলে ওজন বের করার সূত্র আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু এমসি। ভর এম যদি দেওয়া থাকে ভালো, দেখো কারণ বস্তুর ভর দেওয়া আছে, তাই না, 5.5, তাহলে আমাদের জন্য আরো সুবিধা হলো। তাহলে এম এর জায়গায় লিখবো 5.5 আর যে জায়গায় লিখবো আমরা 9.8, যে জায়গায় কত লিখবো 9.8। এটা ক্যালকুলেশন করলে তুমি কি পাবো, বস্তুর প্রকৃত ওজন পাবা। এবার তোমার কি করতে হবে, প্লবতা বল বের করতে হবে, কারণ আমরা জানি হারানো ওজন সমান প্লবতা বল। হারানো ওজন সমান সমান প্লবতা বল। আর প্লবতা বল বের করার সূত্র কি, ভি রো জি। ভি রো জি, এখানে ভি এর জায়গায় লিখবা বস্তুর আয়তন, কিন্তু বস্তুর আয়তন না ডিরেক্টলি দেওয়া নাই। এখানে দেখো বস্তুর ক্ষেত্রফল দেওয়া আছে, তার মানে এ, আর উচ্চতা দেওয়া আছে হলো এইচ। তাহলে আয়তন ভি এর জায়গায় আমরা এখন লিখে দেবো কি এ এইচ, আর রো আর জি থাকলো এখানে আমাদের। এই এটা কিন্তু আবার মিটার স্কোয়ার করে নিতে হবে, সেন্টিমিটার স্কোয়ার আছে না, মিটার স্কোয়ার করতে হবে। তাহলে এটাকে জাস্ট 100 স্কোয়ার দ্বারা তুমি ভাগ করে দিবা। ওখানে আমাদের যে এ এর ভ্যালুটা দেওয়া আছে 300 সেন্টিমিটার স্কোয়ার, ওইটাকে তুমি 100 স্কোয়ার দিয়ে ভাগ করলে যেটা পাবা ওইটা এর মান এখানে বসাবা। আর এইচি জায়গায় তুমি বসাবো হচ্ছে যে 0.1, এই কারণে মিটার একক হয়ে দেওয়া আছে। আর রো এর জায়গায় কিন্তু এবার বসাতে হচ্ছে তরলের ঘনত্ব, কিন্তু কারণ পিরোজির রোটা হলো তরলের ঘনত্ব, এখানে পানির কথা বলেছে না, তাহলে এখানে তুমি রো এর জায়গায় কত বসাবা, 1000 কেজি পার কিউবিক মিটার পানি ঘনত্ব আমরা জানি, ওটা বসাবা। জি এর জায়গায় 9.8, এই মানটা বসালে কিন্তু তুমি কি পাবো, হারানো ওজন পেয়ে যাবে। আর এই বস্তুর প্রকৃত ওজন থেকে এই হারানো ওজন যদি মাইনাস করে দাও তাহলে তোমার পানিতে নিমজ্জিত অবস্থায়, যেটাকে আমরা আপাত ওজন বলছি, এটা পেয়ে যাবে। তাহলে ডুবন্ত অবস্থায় ওজন মানে আপাত ওজন। আর এটা বের করার ফর্মুলা হচ্ছে যে প্রকৃত ওজন মাইনাস হারানো ওজন।
আমরা প্রকৃত ওজন আর হারানো ওজন তো আলাদা আলাদা বের করে নিলাম। এবার এখানে মানটা বসায় দুটো তুমি মাইনাস করে দিবা, অটোমেটিক্যালি আপাত ওজন বা ডুবান্ত অবস্থায় বস্তুটার ওজন কত এটা পেয়ে যাবা। খুবই সিম্পল ক্যালকুলেশন।